ওকে, সো এখন আমরা হচ্ছে এই যে আমাদের চ্যাপ্টারটা আছে, এই লাস্ট চ্যাপ্টারের আমরা হচ্ছে একটু বাকি ছিল আমাদের কিছু টপিক, সেই টপিকগুলো পড়ব। প্লাস হচ্ছে আজকে আমরা এই চ্যাপ্টার রিলেটেড তোমার হচ্ছে মেডিকেল অ্যাডমিশন টেস্টে যেই কোশ্চেনগুলো আসছে ওগুলো সলভ করব। প্লাস হচ্ছে এই চ্যাপ্টারের যে আমাদের সিকিউগুলো বাকি ছিল সেই সিকিউগুলো আজকে সলভ করব, ঠিক আছে? প্লাস হচ্ছে আমাদের যতটুকু বাকি ছিল আর কি এই চ্যাপ্টারে 2-1টা টপিক এমসিকিউ টপিক বাকি ছিল, সেই এমসিকিউ টপিকগুলো আমরা মেইন বই থেকে পড়ে ফেলবো, ঠিক আছে? ওকে, সো আমি হচ্ছে স্টার্ট করতেছি। হ্যাঁ, আচ্ছা, সো দেখো প্রথমেই হচ্ছে আমরা গত ক্লাসে কী পড়ছিলাম বলো তো? গত ক্লাসে হচ্ছে আমরা ডিএনএ, ট্রান্সক্রিপশন, রেপ্লিকেশন, ট্রান্সলেশন এগুলো সম্পর্কে আলোচনা করছিলাম এই পর্যন্ত, তাই না? সো এরপর থেকে হচ্ছে আমরা আজকে জিন থেকে শুরু করতেছি, ঠিক আছে? সো জিন এই টপিকটা পড়ানোর পর আমরা মেডিকেল অ্যাডমিশন টেস্টের কোয়েশ্চেনগুলো সলভ করবো, প্লাস হচ্ছে এখান থেকে যেই সিকিউগুলো আসছিল সেই সিকিউগুলো সলভ করবো, ঠিক আছে? আচ্ছা, সো জিন জিন অ্যাকচুয়ালি জিনিসটা কি? দেখো, বংশগতির মূল এককই হচ্ছে আমাদের জিন, এটা তো আমরা জানি, তাই না? অ্যাকচুয়ালি আমাদের হচ্ছে যে ক্রোমোজোম থাকে, হ্যাঁ, এই যে আমাদের ক্রোমোজোম, সেই ক্রোমোজোমের মধ্যেই হচ্ছে আমাদের ডিএনএ থাকে, ঠিক আছে? এই ক্রোমোজোমের মধ্যেই আমাদের ডিএনএ থাকে, আর এই ডিএনএর মধ্যেই হচ্ছে আমাদের জিন থাকে, ঠিক আছে? আচ্ছা, সো আমরা জানি এই যে আমাদের জিন, এই জিনটাই কিন্তু আমাদের চারিত্রিক বৈশিষ্ট্যকে নিয়ন্ত্রণ করে, ঠিক আছে? সো দেখো, চারিত্রিক বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী ক্ষুদ্রতম একককেই বলা হয় হচ্ছে জিন। ওকে, সো জিন কাকে বলে এটা আমরা বুঝতে পারলাম। ওকে, সো আমরা জানি এই যে আমাদের জিন, এই জিনের জন্যই কিন্তু হচ্ছে আমাদের যে বিভিন্ন ধরনের বৈশিষ্ট্য এগুলা আমাদের হচ্ছে পিতামাতা থেকে সন্তান সন্ততিতে প্রবেশ করে, ঠিক আছে? ধরো হচ্ছে এই যেগুলা কী কী নিয়ন্ত্রণ করবে দেখো, এই যে চুল ও চোখের রং, তারপর হচ্ছে আমাদের মায়ের চোখের গড়ন, চুলের বৈশিষ্ট্য, হ্যাঁ, এগুলো সব ধরো যা যা কিছু আছে এই সব কিছুই হচ্ছে আমাদের জিন নিয়ন্ত্রণ করবে, ঠিক আছে? আচ্ছা, এরপরে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে লোকাস কাকে বলে, ঠিক আছে? ক্রোমোজোমের যে স্থানে একটি জিন অবস্থান করে ওই স্থানকে বলা হয় হচ্ছে লোকাস। অর্থাৎ আমরা তো জানি, তাই না, যে এই ক্রোমোজোমের মধ্যেই অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের জিন থাকে। সো এই ক্রোমোজোমের যে নির্দিষ্ট স্থানে আমাদের জিনটা থাকবে ওই নির্দিষ্ট স্থানটাকে আমরা বলবো হচ্ছে তোমার লোকাস। ওকে, সো লোকাস কি, আশা করি বুঝতে পারছো। এটা কিন্তু আমাদের মাঝে মধ্যে কমার্কে কোয়েশ্চেন আসে যে লোকাস কাকে বলে। ক্রোমোজোমের যে স্থানে একটি জিন অবস্থান করে তাকে লোকাস বলে। ওকে, আচ্ছা, তারপর এখন আমরা পড়ব দেখো জিনের কিছু একক, ঠিক আছে? সো এই যে আমাদের এককগুলো, এগুলো হচ্ছে আমরা অনলি এমসিকিউর জন্য পড়বো, ঠিক আছে? এই এককগুলো আমরা এমসিকিউর জন্য পড়বো, আমাদের জন্য কিন্তু এটা অনেক ইম্পর্টেন্ট। ওকে, সো দেখো এখানে আমাদের কয়টা একক আছে? এখানে হচ্ছে আমাদের 4টা একক আছে। কি কি? রেকন, মিউটন, রেপ্লিকন এবং সিস্ট্রন, ঠিক আছে? এইখানে হচ্ছে আমাদের 4টা একক আছে। সো এই যে আমাদের 4টা একক, এখন আমরা দেখি যে কোন একককে কি বলা হয়। এগুলা কিন্তু আমাদের জাস্ট এমসিকিউর জন্য পড়তে হবে। একটি জিন রিকম্বিনেশনের একক, ঠিক আছে? রেকন মানে কি? রিকম্বিনেশনের একক। ওকে, এটাতে কিন্তু আমাদের মিল আছে। রেকন মানেই হচ্ছে রিকম্বিনেশনের একক। সো পরীক্ষার সময় এটাই আসবে, জিন রিকম্বিনেশনের একক কোনটা? তোমার আনসার হবে হচ্ছে রেকন। ওকে, তারপর মিউটন, হ্যাঁ, মিউটেশনের একককে বলা হয় মিউটন। একদম কিন্তু সহজ, তাই না? এখানে কিন্তু মিল আছে, মিউটন, হ্যাঁ, নামের সাথেই কিন্তু আমাদের এককের মিল আছে। সো এটাই কিন্তু আমাদের মেডিকেল অ্যাডমিশন টেস্টে কোয়েশ্চেন আসছিল, ঠিক আছে? এই যে মিউটন, এটাই কিন্তু আমাদের মেডিকেল অ্যাডমিশন টেস্টে কোয়েশ্চেন আসছিল যে জিন মিউটেশনের একক কোনটা? আনসার হবে হচ্ছে মিউটন, ঠিক আছে? তারপর রেপ্লিকন। ওকে, ডিএনএ অণুর যে অংশ ডিএনএর অনুলিপন নিয়ন্ত্রণ করে, অর্থাৎ রেপ্লিকেশনের একক কি আমরা বলবো হচ্ছে রেপ্লিকন। ওকে, আচ্ছা, সো অনেক সময় এটা এরভাবেও আসতে পারে যে ডিএনএ অনুলিপনের একক কোনটা? দেখো, অনুলিপন মানেই কিন্তু হচ্ছে রেপ্লিকেশন, ঠিক আছে? বাংলাতে হচ্ছে অনুলিপন আর ইংরেজিতে হচ্ছে আমাদের রেপ্লিকেশন। সো রেপ্লিকেশনের একক কোনটা হবে? রেপ্লিকন, ইজি, তাই না? তারপরে আমাদের আছে হচ্ছে সিস্ট্রন, ঠিক আছে? জিনের কার্যের একক। ওকে, সো অনেক সময় আমাদের কোশ্চেন আসে যে জিনের কার্যের একক কোনটা, হ্যাঁ, অথবা জিনের কার্যিক একক কোনটা, তখন আমাদের আনসার হবে হচ্ছে সিস্ট্রন। সো এই যে 4টা আমরা একক পাইলাম, রেকন, মিউটন, রেপ্লিকন, সিস্ট্রন, এগুলো হচ্ছে আমাদের এমসিকিউর জন্য একটু পড়ে ফেলা লাগবে। ওকে, আচ্ছা, তারপর আমাদের তাহলে আমরা কি পাইলাম? রিকম্বিনেশনের একক রেকন, মিউটেশনের একক মিউটন, রেপ্লিকেশনের একক রেপ্লিকন, কার্যিক একক সিস্ট্রন, ঠিক আছে? এই জিনিসগুলো কিন্তু আমাদের একটু মাথায় রাখা লাগবে। আচ্ছা, এরপরে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে
বিভিন্ন ধরনের জিন, এটাও হচ্ছে আমরা অনলি এমসিকিউর জন্য পড়ব। বিভিন্ন ধরনের জিন, ঠিক আছে, কোনটাকে কোন ধরনের জিন বলা হয়। লিথাল জিন, হ্যাঁ, যে জিনের বহিঃপ্রকাশের কারণে জীবের মৃত্যু হয়। জাস্ট আমরা কি ওয়ার্ডগুলো দাগাবো, ঠিক আছে, জাস্ট আমরা কি ওয়ার্ডগুলো দাগাবো। তাহলে যে জিনের বহিঃপ্রকাশের কারণে জীবের মৃত্যু হবে তাকে আমরা বলবো হচ্ছে লিথাল জিন। ওকে, সো এইভাবেই কিন্তু পরীক্ষার সময় কোয়েশ্চেন আসবে। তোমাকে পরীক্ষার সময় এমসিকিউতে জিজ্ঞাসা করবে নিচের কোন জিনের বহিঃপ্রকাশের কারণে জীবের মৃত্যু ঘটে যাবে, আনসার হবে হচ্ছে লিথাল জিন। ওকে, তারপরে আমরা যাব অঙ্কোজিন। অঙ্কোজিন জিনিসটা কি? ক্যান্সার রোগ সৃষ্টি করে। ওকে, যে আমাদের জিন ক্যান্সার রোগ সৃষ্টি করে তাকেই আমরা বলবো হচ্ছে অঙ্কোজিন। এটাও কিন্তু আমাদের মাথায় রাখা লাগবে। তারপর 6 ক্রোমোজোমাল জিন। ওকে, সো আমরা জানি 6XY ক্রোমোজোম যেসব জিন বহন করে তাদেরকেই কিন্তু আমরা বলবো হচ্ছে 6 ক্রোমোজোমাল জিন, ঠিক আছে। সো এটাও কিন্তু আমাদের জন্য ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা, সো দেখো এই যে হিমোফিলিয়া, বর্ণান্ধতা, এগুলা 6 ক্রোমোজোমাল জিনের ডিসঅর্ডারের কারণে হয়। এগুলো আমরা জুলজির দ্বাদশ চ্যাপ্টারে বা 12th চ্যাপ্টারে আরও ভালোভাবে জানবো, ঠিক আছে। আপাতত জাস্ট মনে রাখো যে হচ্ছে আমাদের XY যে ক্রোমোজোম আছে সেগুলো হচ্ছে 6 ক্রোমোজোমাল জিন। ওকে, তারপর ট্রান্সজিন। ট্রান্সজিন জিনিসটা কি? আমাদের ট্রান্স মানে কি? ট্রান্স মানেই হচ্ছে ট্রান্সফার, ঠিক আছে। সো ট্রান্সফার মানে কি? ট্রান্সফার মানে হচ্ছে প্রতিস্থাপন, ঠিক আছে। সো যে জিন উদ্ভিদ বা প্রাণীকোষ থেকে নিয়ে অন্য কোনো উদ্ভিদ কোষে বা প্রাণীকোষে প্রতিস্থাপন করা হয় তাকেই বলা হয় হচ্ছে ট্রান্সজিন। অর্থাৎ একটা জীব থেকে বা একটা প্রাণী থেকে আরেকটা প্রাণীতে আমরা যদি কোনো জিন স্থানান্তর করি বা প্রতিস্থাপন করি সেটাকেই আমরা বলবো হচ্ছে ট্রান্সজিন, ঠিক আছে। ট্রান্স মানে কি? ট্রান্স মানে তো ট্রান্সফার, ট্রান্সফার মানে কি প্রতিস্থাপন বা হচ্ছে আমাদের মানে হচ্ছে ট্রান্সফার করা, তাই না? সো এটা কিন্তু আমরা ইজিলি বুঝতে পারবো। তারপর খণ্ডিত জিন, হ্যাঁ, ইন্ট্রন ও এক্সন সহযোগে গঠিত হয় আমাদের হচ্ছে খণ্ডিত জিন। এখন ইন্ট্রন বা এক্সন কি? এগুলো হচ্ছে তোমার আরএনএর কিছু নির্দিষ্ট অংশের নাম। এগুলো তোমার বোঝার কোনো দরকার নাই, জাস্ট এমসিকিউর জন্য মনে রাখো। খণ্ডিত জিন কি? যদি আমরা এরকম পাই যে ইন্ট্রন ও এক্সন সহযোগে কোন জিন গঠিত হয়, তারপর তোমার ধরো অপশনে থাকলো ট্রান্সজিন, খণ্ডিত জিন, 6 জিন আর অঙ্কজিন, তাহলে তোমার আনসার কোনটা হবে? খণ্ডিত জিন, তাই না? শুধু আমরা মুখস্থ করবো। ওকে, তারপর আমাদের আছে সিওডোজিন। এখন দেখো, হ্যাঁ, তোমরা বায়োলজি পড়ার সময় যত জায়গায় এই সিওডো কথাটা পাবা, ঠিক আছে। সিওডো মানেই হচ্ছে কোনো একটা ঝামেলা, হ্যাঁ, বা হচ্ছে সিওডো মানেই হচ্ছে নিষ্ক্রিয়, এরকম বোঝায়, ঠিক আছে। এটা শুধু এই জায়গায় না, তোমার বায়োলজির আর যত ধরনের টার্মস আছে সব জায়গাতেই এটা ব্যবহৃত হয়, সিওডো কথাটা। সিওডো মানেই হচ্ছে আমাদের নিষ্ক্রিয়। ওকে, ডিএনএর যে অংশ নিষ্ক্রিয় বা জিনের যে অংশ আমাদের নিষ্ক্রিয় থাকে তাকেই আমরা বলবো হচ্ছে সিওডোজিন। ওকে, জাস্ট হচ্ছে এখানে নিষ্ক্রিয়টা মার্ক করে রাখো। আচ্ছা, তাহলে যে জিনটা আমাদের নিষ্ক্রিয় থাকবে অথবা ডিএনএর যে অংশটা আমাদের নিষ্ক্রিয় থাকবে তাকেই আমরা বলবো হচ্ছে সিওডোজিন। তারপর অটোজোমাল জিন, ঠিক আছে। আচ্ছা, অটোজোম যেসব জিন ধারণ করে তাদেরই অটোজোমাল জিন বলা হয়। হ্যাঁ, সো অটোজোম জিনিসটা আসলে কি? অটোজোম জিনিসটা হচ্ছে তোমার মানে কিছু ডিসঅর্ডার থাকবে। হ্যাঁ, ধরো হচ্ছে মানুষের মাথার টাক, তোমাকে পরীক্ষার সময় এরকমই কোশ্চেন করবে যে মানুষের মাথার টাক এটা কোন জিনের জন্য হয়, তোমার আনসার হবে হচ্ছে অটোজোমাল জিন। জাস্ট এই উদাহরণটা পড়ো, আর তোমার কিচ্ছু পড়ার দরকার নাই। হ্যাঁ, জাস্ট এই উদাহরণটা পড়ো, মানুষের মাথার টাক কোন জিনের জন্য হয়, আনসার হবে হচ্ছে অটোজোমাল জিন। তারপর হচ্ছে হোল্যান্ড্রিক জিন। ওকে, ওয়াই ক্রোমোজোম যেসব জিন বহন করে সেগুলোকে হোল্যান্ড্রিক জিন বলা হয়। ওকে, সো এরকমই পরীক্ষার সময় কোয়েশ্চেন আসবে, ওয়াই ক্রোমোজোম যেসব জিন বহন করে তাদেরকে কোন জিন বলা হয়, আনসার হবে হোল্যান্ড্রিক জিন। এটার একটা উদাহরণ হচ্ছে মানুষের কানের লোম, ঠিক আছে। সো আমরা জানি যে হচ্ছে আমাদের পুরুষদেরই কিন্তু হচ্ছে মানুষের মানে কানের লোম দেখা যায়, হ্যাঁ, নারীদের কিন্তু তেমন একটা দেখা যায় না। সো কেন পুরুষদের দেখা যায়? কারণ পুরুষদের তো ওয়াই ক্রোমোজোম আছে, তাই না? কিন্তু নারীদের কিন্তু আমাদের ওয়াই ক্রোমোজোম নাই। এই জন্যই হচ্ছে আমাদের ওয়াই ক্রোমোজোমে যেহেতু আমাদের মানুষের কানের লোমটা নিয়ন্ত্রণ করে, সো এই মানে ওয়াই ক্রোমোজোম তো আরও অনেক কিছুই নিয়ন্ত্রণ করে, তাই না? সো আমরা একটা উদাহরণ জাস্ট পাইলাম। হ্যাঁ, সো তোমাকে পরীক্ষার সময় এই ধরনের কোশ্চেন আসবে যে মানুষের কানের লোম এর জন্য কোন জিন দায়ী, আনসার হবে হচ্ছে হোল্যান্ড্রিক জিন, ঠিক আছে। আচ্ছা, তাহলে কি আমরা বুঝলাম? তারপর লিঙ্কড জিন অতটাই ইম্পর্টেন্ট না, তারপর আর তেমন কিছু দরকার নাই। সো এইখানে যে জিনগুলার আমরা নাম পড়লাম এগুলো জাস্ট আমাদের কী করতে হবে বলো তো? একটু মুখস্থ করতে হবে, ঠিক আছে। এগুলা বায়োলজির অনেক জিনিসই আমাদের মুখস্থ করতে হয়, এগুলোও হচ্ছে আমাদের একটু মুখস্থ করা লাগবে এমসিকিউর জন্য, যে হচ্ছে কোন জিন আমাদের মানে কোনটা কোন ধরনের জিন আর কি, ঠিক আছে। আচ্ছা,
তারপরে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে জিনোম কি। কোনো প্রজাতির কোষে বিদ্যমান সকল ধরনের এক্সের ক্রোমোজোমে বিদ্যমান সকল জিনের সমষ্টিকে আমরা বলবো হচ্ছে জিনোম। ঠিক আছে, সকল জিনের সমষ্টিকে আমরা বলবো হচ্ছে জিনোম। ওকে, জিনের সমষ্টিকে আমরা বলবো হচ্ছে জিনোম। অর্থাৎ ধরো হচ্ছে তোমার মানুষের দেহে তো অনেক ধরনের জিন থাকে, তাই না? সেই অনেক ধরনের জিনের যদি আমরা একটা সমষ্টি করি বা যোগফল করি, সেটাকে আমরা বলবো হচ্ছে জিনোম। এবং জিনোম টিনোম জিন এগুলো সব কিছুই হচ্ছে আমরা বোটানির 12 চ্যাপ্টারে আরও বিস্তারিত আলোচনা করব। ঠিক আছে, আচ্ছা এখন জাস্ট যেগুলো পড়াইতেছে সেগুলো একটু এমসিকিউর জন্য মনে রাখো। মানব জিনোমে 2 ভাগ জিন বিভিন্ন বৈশিষ্ট্য প্রকাশে ব্যবহৃত হয়, বাকি 98 ভাগ জিনই নিষ্ক্রিয় থাকে। অনেক ইম্পর্ট্যান্ট একটা এমসিকিউ। ঠিক আছে, অর্থাৎ মানব জিনোমে মাত্র, জিনোম মানে কি, জিনের সমষ্টি, তাই না? এখানে সব ধরনের জিন থাকবে, জিনোম মানেই হচ্ছে জিনোম সমষ্টি। আচ্ছা, সো এই যে আমাদের জিনোম সমষ্টি, এইখানে আমাদের কোন ধরনের জিন থাকবে বলো তো? এখানে হচ্ছে আমাদের মাত্র 2%, 2 ভাগ মানে কি, মাত্র 2% জিন হচ্ছে আমাদের অ্যাক্টিভ থাকে। ঠিক আছে, 2% জিন আমাদের অ্যাক্টিভ থাকবে, বাকি 98 ভাগ বা 98% জিনই হচ্ছে আমাদের নিষ্ক্রিয় থাকবে বা ডিঅ্যাক্টিভ থাকবে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের মাঝে মধ্যে এমসিকিউতে আসে যে মানুষের দেহের কত ভাগ জিন নিষ্ক্রিয় থাকে বা কত ভাগ জিন অ্যাক্টিভ থাকে। ঠিক আছে, আচ্ছা এই যে আমাদের 98 ভাগ জিন নিষ্ক্রিয় থাকে, এটাকে বলা হয় জাঙ্ক ডিএনএ। ঠিক আছে, আচ্ছা জাঙ্ক মানে কি, আবর্জনা, তাই না? মানুষের জিনোমের সাথে শিম্পাঞ্জি, শিম্পাঞ্জি মানে কি, একটা মানে জীব আমাদের, তাই না? চিড়িয়াখানায় দেখা যায়। জিনোমের 98 ভাগ মিল রয়েছে এবং গরিলার জিনোমে 97 ভাগ মিল রয়েছে। এগুলো হচ্ছে জাস্ট আমরা একটু এমসিকিউর জন্য পড়বো। ঠিক আছে, যে শিম্পাঞ্জির সাথে মানুষের 98 ভাগ জিনোম এবং গরিলার সাথে মানুষের 97 ভাগ জিনোমের মিল রয়েছে। ওকে, এরপরে আমাদের এগুলো আর তেমন কিছুই পড়ার দরকার নাই, এগুলোও তোমার অ্যাকচুয়ালি অতটা ইম্পর্টেন্ট না, চাইলে স্কিপ করতে পারো, দরকার নাই। এরপরে আমরা আসবো হচ্ছে জেনেটিক কোড, এই টপিকটাতে। ঠিক আছে, জেনেটিক কোড। ওকে, সো এইখান থেকেও আমাদের আর তেমন কিছুই পড়ার দরকার নেই, জাস্ট হচ্ছে আমরা একদম নিচে চলে আসবো, এই যে কোডন, এই কোডনের জায়গায় চলে আসো। হ্যাঁ, কোডন। সো এই যে আমাদের কোডন জিনিসটা অ্যাকচুয়ালি কী? হ্যাঁ, আমরা জানি আমাদের হচ্ছে তোমার বলতো ডিএনএ বা আরএনএতে কিন্তু আমাদের 4 ধরনের বেস থাকে, তাই না? নাইট্রোজেন ঘটিত ক্ষারক বা 4 ধরনের নাইট্রোজেন ঘটিত বেস থাকে। সেই 4 ধরনের নাইট্রোজেন ঘটিত ক্ষারক বা নাইট্রোজেন ঘটিত বেস আসলে কী কী? ঠিক আছে, কী কী বলতো? অ্যাডিনিন, গুয়ানিন, তারপর হচ্ছে আমাদের সাইটোসিন এবং থায়ামিন। এগুলো হচ্ছে আমাদের ইসের জন্য, তাই না? ডিএনএর জন্য। আর আরএনএর জন্য কি, জাস্ট এই থায়ামিনের পরিবর্তে আমাদের কি থাকবে? ইউরাসিল থাকবে। ঠিক আছে, সো এগুলো কি, এগুলো হচ্ছে আমাদের নাইট্রোজেন ঘটিত বেস বা ক্ষার। ওকে, সো এইখান থেকেই হচ্ছে আমরা কোডন পাবো, বুঝতে পারছো? এই যে এ টি জি সি আর ইউ, হ্যাঁ, অ্যাডিনিন, গুয়ানিন, সাইটোসিন, থায়ামিন আর ইউরাসিল, এগুলোকে আমরা হচ্ছে বিভিন্নভাবে সাজাতে পারি, তাই না? সো ধরো হচ্ছে আমরা ধরো এইখান থেকে আমরা যে কোনোভাবে নিয়ে 3টে অক্ষরে একটা জিন সাজাবো। ঠিক আছে, এগুলো অ্যাকচুয়ালি তোমার ওরকমভাবে বোঝার দরকার নাই, জাস্ট কোডন জিনিসটা কি সেটাকে তোমাকে আমরা একটা ধারণা দিতেছি। হ্যাঁ, কোডন জিনিসটা কি দেখো, এমআরএনএ অণুর ধারাবাহিক অনুক্রমের 3টি বেসকে একত্রে কোডন বলা হয়। ঠিক আছে, 3টি বেসকে একত্রে কোডন বলা হবে। হ্যাঁ, 3টা বেস, 3টা বেস বা ক্ষার মানে কি, এগুলা থেকে আমরা যে কোনো ধরনের 3টা বেস নেব, বুঝতে পারছো? ধরো এ নিলাম, তারপর জি নিলাম, তারপর ধরো ইউ নিলাম। ঠিক আছে, এ জি ইউ, এটা কিন্তু আমাদের একটা কোডন হয়ে গেল, বুঝতে পারছো? এইভাবে আমরা অনেকভাবে কিন্তু সাজাতে পারি, তাই না? এ জি ইউ, তারপরে জি এ ইউ, হ্যাঁ এভাবে, তারপরে অন্য কিছু নিতে পারি, ধরো এ জি, ধরো এ সি ইউ। ঠিক আছে, এভাবে আমরা 3টা করে হচ্ছে নেব। ঠিক আছে, যে কোনো 3টা আমরা হচ্ছে নাইট্রোজেন ঘটিত বেস বা ক্ষারক নিয়ে আমরা কোডন সাজাতে পারবো। ওকে, সো দেখো তোমার হচ্ছে এখানে অনেকগুলো কোডনের নাম দেওয়া আছে, দেখো ইউ ইউ ইউ, ইউ সি এ, ইউ এ এ, সি ইউ ইউ, সি ইউ সি, এভাবে আমরা অনেকভাবে সাজাতে পারবো। ঠিক আছে, কোডনকে। হ্যাঁ, সো এগুলো হচ্ছে আমাদের এমআরএনএর কোডন, এগুলো তোমার বোঝার কোনো ধরনের দরকার নাই। হ্যাঁ, এগুলো পড়ারও দরকার নাই, আমরা জাস্ট তোমাকে একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম কোডন জিনিসটা অ্যাকচুয়ালি কী। সো কোডন জিনিসটা কি, আমরা হচ্ছে যে কোনো ধরনের 3টা এইভাবে বেস বা ক্ষার নিয়ে আমরা একটা কোডন পাবো, বুঝতে পারছো? এটাই এখানে বলছে যে এমআরএনএ অণুর ধারাবাহিক অনুক্রমের 3টি বেসকে একত্রে কোডন বলা হয়, বুঝতে পারছো? আচ্ছা, সো কোডন আসলে কয়টা থাকে দেখো, কোডন সংখ্যা আমাদের হচ্ছে টোটাল 64টা, দেখছো? কাজেই কোডন সংখ্যা হচ্ছে আমাদের 64টা। ঠিক আছে, মানে আমরা এখান থেকে 64ভাবে এই 3টা করে অক্ষর সাজাতে পারবো। হ্যাঁ, এখানে হচ্ছে আমাদের টোটাল 64টা তোমার হচ্ছে কোডন সংখ্যা আছে।
এগুলো জাস্ট আমরা এমসিকিউর জন্য পড়তেছি, ঠিক আছে? জাস্ট তোমাদেরকে আমি কয়েকটা লাইন এমসিকিউর জন্য দাগাই দেবো এইখানে, আর তোমাদের কিচ্ছু দরকার নাই। তোমাদেরকে জাস্ট একটা ধারণা দিলাম কোডন জিনিসটা কি, এটাও অ্যাকচুয়ালি তোমার বোঝার ওইভাবে দরকার নাই। জাস্ট কোডন জিনিসটা কি এটা অ্যাকচুয়ালি তোমরা ধারণা পেয়ে গেছো, ঠিক আছে? ধারণাটা কি আমাদের ধারণা হচ্ছে যে আমরা নাইট্রোজেন ঘটিত বেজের তিনটা বেসকে যদি একত্রে নিই তাহলে সেটা হচ্ছে আমাদের কোডন হবে। এবং কোডনের উদাহরণ কি, যেগুলো প্রত্যেকটা হচ্ছে আমাদের এক একটা কোডন, ঠিক আছে? এগুলো প্রত্যেকটা আমাদের এক একটা কোডন। ওকে, আচ্ছা। সো তাহলে কোডন সংখ্যা কয়টা? 64টা। আচ্ছা, এর মধ্যে কিন্তু আবার টুইস্ট আছে, ঠিক আছে? এর মধ্যে 3টি কোডন UAA, UAG, UGA, এগুলোকে সমাপ্তি কোডন বলা হয়। অনেক ইম্পর্টেন্ট এমসিকিউ, 5 স্টার এমসিকিউ, ঠিক আছে? পরীক্ষার সময় প্রায় জিজ্ঞাসা করে যে হচ্ছে আমাদের সমাপ্তি কোডন নিচের কোনটি, বা নিচের কোনটি সমাপ্তি কোডন নয়। তাহলে আমরা সমাপ্তি কোডন মোট কয়টা পাইলাম? 3টা, ঠিক আছে? 64টার মধ্যে আমাদের 3টা কোডন এমন আছে যেগুলোকে সমাপ্তি কোডন বলা হয়, বা এগুলো দেখো কোনো অ্যামিনো অ্যাসিডকে কোড করবে না। হ্যাঁ, কোডনের কাজই হচ্ছে অ্যামিনো অ্যাসিডকে কোড করা বা অ্যামিনো অ্যাসিডকে তৈরি করা, ঠিক আছে? কিন্তু এই 3টা হচ্ছে আমাদের নিষ্ক্রিয় কোডন সংখ্যা, ঠিক আছে? তাহলে কী কী আমরা পাইলাম? UAA, UAG, UGA। অনলি ফর এমসিকিউ পড়ব, ঠিক আছে? তোমাকে পরীক্ষার সময় এটাই বলবে যে নিচের কোনটি আমাদের সমাপ্তি কোডন নয়। তারপর ধরো এই 3টা অপশন দিবে আর একটা আলাদা অপশন দিয়ে দেবে। আচ্ছা, তারপর আমরা পড়ব যে দেখো এখানে আরেকটা জিনিস বলা হয়েছে। ওকে, সো কাজেই অ্যামিনো অ্যাসিডকে কোড করার জন্য কার্যকরী কোডন সংখ্যা হচ্ছে আমাদের 61টা। এটা কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে? টোটাল কোডন সংখ্যা হচ্ছে 64টা, কিন্তু তার মধ্যে 3টা এমন কোডন আছে যারা হচ্ছে কোনো অ্যামিনো অ্যাসিডকে কোড করবেই না, ঠিক আছে? বা হচ্ছে সমাপ্তি কোডন, যেগুলোকে নিষ্ক্রিয় কোডনও বলা হয়। তাহলে 64টা থেকে যদি আমরা 3টা কোডন বাদ দিয়ে দিই তাহলে আমাদের কয়টা থাকে? 61টা, ঠিক আছে? এই 61টা কোডন আমাদের হচ্ছে কার্যকরী কোডন সংখ্যা। ওকে, আচ্ছা, এখন যদি তোমাকে পরীক্ষার সময় কোশ্চেন করে যে টোটাল কোডন সংখ্যা কয়টা, তাহলে তোমার আনসার হবে হচ্ছে 64টা। কিন্তু তোমাকে যদি পরীক্ষার সময় এইটা বলে দেয় যে কার্যকরী কোডন সংখ্যা কয়টা, তাহলে তোমার আনসার হবে হচ্ছে 61টি। বুঝতে পারছো? এখানে কিন্তু আমাদের ভালো করে খেয়াল করা লাগবে যে প্রশ্নে কি বলছে। প্রশ্নে কি টোটাল কোডন সংখ্যা বলছে অথবা নাকি কার্যকরী কোডন সংখ্যা বলছে, ঠিক আছে? কার্যকরী কোডন সংখ্যা বললে আমাদের হবে হচ্ছে 61টা, টোটাল কোডন সংখ্যা বললে আমাদের হবে হচ্ছে 64টা। আচ্ছা, তাহলে আমরা সমাপ্তি কোডন তো পেয়ে গেলাম, তাই না? আমাদের হচ্ছে এই 3টাকে বলা হয় সমাপ্তি কোডন, ঠিক আছে? UAA, UAG আর UGA। কিন্তু আমাদের একটা সূচনা কোডনও আছে, ঠিক আছে? AUG, এটাকে আমাদের সূচনা কোডন বলা হয়। এটা হচ্ছে ট্রান্সলেশন শুরু করার কোডন, ঠিক আছে? সো এই যে আমাদের AUG, ঠিক আছে? এই যে AUG, এটাকে আমাদের সূচনা কোডন বলা হয়, ঠিক আছে? সো পরীক্ষার সময় এইভাবেই কোশ্চেন আসে যে নিজের কোনটি সূচনা কোডন, তাহলে আমাদের আনসার হবে হচ্ছে AUG। ওকে, আর সমাপ্তি কোডন কোনটা? এই যে এই 3টা হচ্ছে আমাদের সমাপ্তি কোডন। আচ্ছা, সো এই যে আমি বারবার বলতেছি কোডন সংখ্যা অ্যামিনো অ্যাসিডকে কোড করে, ঠিক আছে? অ্যামিনো অ্যাসিড কয়টা? অ্যামিনো অ্যাসিডের সংখ্যা টোটাল হচ্ছে আমাদের 20টা। এটাও আমাদের একটু মাথায় রাখা লাগবে। ওকে, সো তারপর আমরা ট্রিপলেটে চলে আসি, ঠিক আছে? ট্রিপলেট জিনিসটা অ্যাকচুয়ালি কি? কোডন সংখ্যা আর ট্রিপলেট সংখ্যা একই জিনিস, ঠিক আছে? একদম সেম জিনিস, কোডন বা ট্রিপলেট। ওকে, সো ট্রিপলেট জিনিসটা কি? দেখো, 3টি বেজ এর গুচ্ছকে বলা হয় ট্রিপলেট। মানে কি? সেমই তো, তাই না? 3টি বেজকেই বলা হয় হচ্ছে আমাদের কোডন, আর 3টি বেজকেই বলা হয় হচ্ছে ট্রিপলেট। অর্থাৎ কোডন আর ট্রিপলেট জিনিসটা একদম একই জিনিস, ঠিক আছে? কোডন আর ট্রিপলেট একই জিনিস, এটা আলাদাভাবে পড়ার আমাদের কিছুই নাই। আচ্ছা, সো এইখান থেকে তাহলে আমরা কিছু কিছু এমসিকিউ পাইলাম। হ্যাঁ, আমাদের কাছে পড়া সবচেয়ে মজার বিষয় হচ্ছে দেখো আমরা কিন্তু অনেক কিছু স্কিপ করছি, তাই না? তোমাকে জাস্ট বুঝতে হবে কোন লাইনটা আমাদের পড়তে হবে আর কোন লাইনটা আমরা স্কিপ করতে পারবো, ঠিক আছে? আচ্ছা, সো দেখো তাহলে কিন্তু আমরা এখান থেকে কী কী এমসিকিউ পাইলাম। আবার যদি একটু সামারাইজ করি, কোডন জিনিস কি? আমাদের হচ্ছে 3টি বেসকে আমরা একত্রে বলবো কোডন। আর ট্রিপলেট জিনিসটা কি? সেম, 3টি বেস গুচ্ছকেই বলা হয় ট্রিপলেট। অর্থাৎ কোডন আর ট্রিপলেট সেম জিনিস। আচ্ছা, তাহলে আমাদের টোটাল কোডন সংখ্যা কয়টা আছে? 64টা। এইটার মধ্যে আমাদের 3টা কোডন, এই 3টা কোডনকে আমরা বলবো হচ্ছে সমাপ্তি কোডন, আর একটা হচ্ছে আমাদের সূচনা কোডন, AUG, ঠিক আছে? আচ্ছা, অ্যামিনো অ্যাসিডের সংখ্যা টোটাল কয়টা? অ্যামিনো অ্যাসিডের সংখ্যা টোটাল হচ্ছে 20টা। ওকে, এখান থেকে আমাদের আর তেমন কিছুই পড়ার নাই, ঠিক আছে? এগুলো তো স্কিপ করতেই বলছি, এগুলো আমাদের কোনো দরকার নাই। জাস্ট এমসিকিউর জন্য যেগুলো বলছি ওগুলো পড়বা। জেনেটিক কোডনের বৈশিষ্ট্য বলে, ঠিক আছে? সো এখানে 1 নম্বর পয়েন্টটা পড়বা যে জেনেটিক কোড নিউক্লিওটাইডের 64টি ট্রিপলেট নিয়ে গঠিত হয়। এটা তো আমরা পড়ছি, তাই না? ট্রিপলেট মানে কি? ট্রিপলেট মানেই তো হচ্ছে আমাদের কোডন, তাই না? এখানে দেখো বলা আছে, ঠিক আছে? ট্রিপলেটকেই কোডন বলা হয়। দেখছো, ট্রিপলেটকেই কোডন বলা হয়। অর্থাৎ কোডন যদি আমাদের থাকে 64টা, তাহলে ট্রিপলেটও কয়টা থাকবে? 64টা, সেম, তাই না? যেহেতু কোডন আর ট্রিপলেট একই জিনিস। আচ্ছা,
তারপর এগুলা তেমন কিছু পড়ার দরকার নাই। এই যে 7 নাম্বার পয়েন্টটা কিন্তু আমরা আগেই পড়ে আসছি, শুরু ও সমাপ্তিকরণ সুনির্দিষ্ট। AUG এটা কি হয়, এটা হচ্ছে আমাদের শুরু করে, এই জন্য এটাকে সূচনাকরণ বলা হয়। আর করণ UAG আর UJA এগুলোকে আমাদের কি বলা হয় বলো তো, সমাপ্তিকরণ। এই 7 নাম্বার পয়েন্টটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, MCQতে আসে, ঠিক আছে। আচ্ছা, তারপর এগুলো আর তেমন কিছু আমাদের পড়ার দরকার নাই, আমরা হচ্ছে চ্যাপ্টারটা অলরেডি শেষ করে ফেলছি, ঠিক আছে। আর এখান থেকে আমাদের কিছুই নাই, ঠিক আছে। তাহলে এখানে আমাদের চ্যাপ্টারটা কিন্তু শেষ হয়ে গেছে, ইন্ট। ওকে, আচ্ছা এখন আমরা কি করব, এখন হচ্ছে আমরা এই চ্যাপ্টারের তোমার হচ্ছে সিকিউ প্লাস মেডিকেলের কোয়েশ্চেনগুলো সলভ করব। ওকে, সো আমরা প্রথমে হচ্ছে মেডিকেলের কোয়েশ্চেনগুলো একটু সলভ করে আসি, ঠিক আছে। প্রথমেই হচ্ছে আমরা মেডিকেলের কোয়েশ্চেনগুলো একটু সলভ করতে যাই। হ্যাঁ, প্রথম হচ্ছে আমরা কী করব, মেডিকেলের কোয়েশ্চেন, মেডিকেল অ্যাডমিশন টেস্টে আমাদের যে এই যে DNA RNA, হ্যাঁ, তারপর এই মানে এই টপিকগুলো থেকে যেই মেডিকেল কোয়েশ্চেনগুলো আসছে, প্লাস ভার্সিটিতে যে কোয়েশ্চেনগুলো আসছে সেগুলো দেখব, প্লাস হচ্ছে আমাদের HSCতে যে সিকিউ আসছে সেই সিকিউগুলো আমরা এখনই সলভ করে ফেলবো, ঠিক আছে, যেগুলো আমাদের বাকি ছিল। তোমাদের কিন্তু একটা সিকিউ সলভ ক্লাস আগেই হয়েছিল আগের টপিকগুলোর উপরে। হ্যাঁ, এখন হচ্ছে আর বাকিটুকু আমি সলভ করে দেবো। হ্যাঁ, আচ্ছা, সো এখন আমরা চলে আসছি সরাসরি এই যে মেডিকেল অ্যাডমিশন কোয়েশ্চেনে। ওকে, সো দেখো এখানে আমাদের কি বলছে। হ্যাঁ, প্রথমেই আমরা চলে যাই নিউক্লিক অ্যাসিড থেকে। হ্যাঁ, অ্যাডিনিন থায়ামিনের সাথে যুক্ত হয়। আচ্ছা দাঁড়াও, আমরা কিন্তু মেডিকেল অ্যাডমিশন টেস্টে চলে আসছি, ঠিক আছে। সো 1 নম্বর আমরা এখান থেকে কোশ্চেন দেখি, অ্যাডিনিন থাইমিনের সাথে যুক্ত হয় কিসের মাধ্যমে, ঠিক আছে। সো আমরা জানি অ্যাডিনিন কি আমাদের এ, তাই না, আর থায়ামিন মানে কি টি। এর সাথে টি কয়টা হাইড্রোজেন বন্ড দ্বারা যুক্ত থাকে বলো তো, 2টা হাইড্রোজেন বন্ড দ্বারা যুক্ত থাকে। এটা কিন্তু আমরা অনেকবার পড়ে আসছি, তাহলে আমাদের আনসার হবে হচ্ছে সি নাম্বারটা, ঠিক আছে। তারপরে নিম্নের কোনটি RNA সিকলের ক্ষারক নয়, ঠিক আছে, RNA সিকলের ক্ষারক নয় কোনটা। সো আমরা জানি RNA সিকলের ক্ষারক কোনটা থেকে, অ্যাডিনিন, গুয়ানিন, তারপরে হচ্ছে আমাদের সাইটোসিন এবং হচ্ছে ইউরাসিন। তাহলে এইখানে কিন্তু আমাদের থায়ামিন থাকে না, তাহলে আমাদের আনসার হবে হচ্ছে এইটা, ঠিক আছে। আমরা জানি RNAতে আমাদের থায়ামিনের পরিবর্তে ইউরাসিল থাকে, তাই না। সো আমাদের এখানে জিজ্ঞাসা করছে যে কোনটি থাকে না বা কোনটি RNA সিকলের ক্ষারক নয়, তাহলে আমাদের হবে থায়ামিন, কারণ থায়ামিন হচ্ছে আমাদের ডিএনএতে থাকে, এটা কিন্তু আমাদের RNAতে থাকে না। সো এটাই হবে হচ্ছে আমাদের আনসার। তারপর বলছে একটি মনোনিউক্লিওটাইডের দৈর্ঘ্য কত, ঠিক আছে, এটা কত হবে আমাদের 3.4 অ্যাংস্ট্রম। এটাও কিন্তু আমরা সরাসরি বইয়ের মধ্যেই পড়ে আসছি ডিএনএর গঠনে। আচ্ছা, ভার্সিটিতে কী কী কোয়েশ্চেন আসছে দেখি। পিউরিন গ্রুপে নাইট্রোজেন জাতীয় ক্ষারক কোনটা। হ্যাঁ, সো আমরা জানি পিউরিনে আমাদের কী থাকে বলো তো, অ্যাডিনিন এবং গুয়ানিন থাকবে, আর পাইরিডিমিনে কী থাকবে, সাইটোসিন এবং থায়ামিন থাকে। হ্যাঁ, সো পিউরিন এবং পাইরিডিমিন 2 ধরনের কিন্তু আমাদের গ্রুপ থাকে। সো পিউরিনে আমাদের কোনটা থাকবে, অ্যাডিনিন এবং গুয়ানিন, এটা কিন্তু সরাসরি তোমার বইয়ের মধ্যেই আছে। আচ্ছা, সো নিউক্লিওসাইডে কোনটি অনুপস্থিত, ঠিক আছে। সো এখানে আমাদের আনসার হবে হচ্ছে অজৈব ফসফেট। কেন, কারণ আমরা জানি নিউক্লিওসাইডে আমাদের ডিঅক্সিরাইবোজ সুগার থাকে, সাইটোসিনও থাকে, অ্যাডেনিনও থাকে। কোনটা থাকবে না হচ্ছে আমাদের অজৈব ফসফেট, ঠিক আছে। আচ্ছা, তারপর আমরা পরে চলে আসি এই যে, ঠিক আছে। পরে হচ্ছে আমরা আবার কিছু বিশ্ববিদ্যালয়ে ভর্তি কোয়েশ্চেন পেলাম। এখানে কি কি আছে দেখি। এখানে বলছে অনুলিপনের মাধ্যমে সৃষ্টি হয় কোনটা বলো তো, ডিএনএ, তাই না। অনুলিপনের মাধ্যমে, অনুলিপন মানে কি, রেপ্লিকেশন, আর আমরা তো ডিএনএ রেপ্লিকেশন পড়ছি, তাই না। সো অনুলিপনের মাধ্যমে সৃষ্টি হবে হচ্ছে আমাদের ডিএনএ। আচ্ছা, রেপ্লিকেশন ফর্কে ডিএনএর ডাবল হেলিক্সের প্যাচগুলো খুলে দেয় কোনটা। এটা কিন্তু খুব সুন্দরভাবে আমরা যে ডিএনএ রেপ্লিকেশনের পরে আসছিলাম, তাই না, আমাদের হচ্ছে ডিএনএ হেলিকেজ এনজাইম ডাবল হেলিক্সের প্যাচগুলোকে খুলে দেয়, তাই না। এটা কিন্তু আমাদের সরাসরি বইয়ের মধ্যেই আছে, আর আমি যেই নোট দিয়েছিলাম সেটার মধ্যেও কিন্তু ছিল। তারপর বলছে দেখো যে ডিএনএ অণুর লিপনের ল্যাগিং সূত্রের প্রতিলিপিত খণ্ডকে কি বলা হয়। এই যে ল্যাগিং সূত্রে আমাদের কোন কোন খণ্ড থাকে বলো তো, ওকাজকি খণ্ড, মনে আছে, আমরা কিন্তু এটাও পড়ে আসছিলাম। তারপর বলছে নিচের কোনটা সঠিক, ঠিক আছে। সো আমরা জানি যে হচ্ছে এ এর সাথে টি 2 বন্ধ দ্বারা যুক্ত থাকবে এবং সি এর সাথে জি 3 বন্ধ দ্বারা যুক্ত থাকবে, ঠিক আছে। তাহলে আমাদের আনসার হবে সি নাম্বারটা। দেখছো, এগুলো কিন্তু একদম সহজ কোয়েশ্চেন, মেডিকেল প্লাস ভার্সিটির কোয়েশ্চেন। ওকে, আর ভার্সিটিতে যে কোয়েশ্চেনগুলো আসে, মেডিকেলে যে কোয়েশ্চেনগুলো আসে, এগুলো কিন্তু অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের এইচএসির জন্য মোস্ট ইম্পর্টেন্ট জিনিস। তুমি যদি এগুলো সলভ করো এইচএসিতেও অনেক কিছু কমন পাবা, ঠিক আছে। আচ্ছা, তারপরে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে এইখানে, ঠিক আছে। সো দেখো কোন প্রক্রিয়ায় আরএনএ থেকে ডিএনএ উৎপন্ন হয়। দেখছো, এটা কিন্তু আমাদের উল্টা জিনিস। আরএনএ থেকে ডিএনএ আমরা সাধারণত কি জানি,
সাধারণত আমরা জানি ডিএনএ থেকে আমাদের এমআরএনএ উৎপন্ন হয়, তাই না? কিন্তু এখানে উল্টা হয়, যদি এমআরএনএ থেকে আমাদের ডিএনএ উৎপন্ন হয় তাহলে সেটাকে আমরা কী বলি মনে আছে? রিভার্স ট্রান্সক্রিপশন। এটা কিন্তু তোমাদেরকে আমি পড়াইছিলাম, হ্যাঁ। আর যে ভাইরাসে রিভার্স ট্রান্সক্রিপশন ঘটে সেটাকে বলা হয় রিট্রোভাইরাস, ঠিক আছে? একটা রিট্রোভাইরাস ছিল এইচআইভি, ওকে। একটু কানেকশন নিয়ে আমরা পড়বো, ওকে। তাহলে এটা কিন্তু আমাদের বইয়ের ভিতরে ছিল। তারপর আমাদের বলছে রিভার্স ট্রান্সক্রিপশন এ নিম্নের কোনটা ঘটে? সো এটা তো আমরা পড়লাম যে হচ্ছে উল্টা জিনিস ঘটবে, তাই না? এমআরএনএ থেকে ডিএনএ উৎপন্ন হবে। তাহলে এটা আমাদের কোনটা হবে বলো তো? আমাদের হচ্ছে এই যে এমআরএনএ থেকে হচ্ছে আমাদের ডিএনএ উৎপন্ন হবে, ঠিক আছে? এটা আচ্ছা। সো এখানে যদি তোমার একটা মানে কনফিউশন থাকে যে এমআরএনএ থেকে ডিএনএ, অনেকেই ভাবে যে এইটা উৎপন্ন হবে, ঠিক আছে? কিন্তু তোমাকে যদি পরীক্ষার সময় এইটাও থাকে প্লাস এইটাও থাকে, ঠিক আছে, যে সিডিএনএ থাকে, তাহলে তোমার মোস্ট অ্যাকুরেট আনসার হবে হচ্ছে সিডিএনএ। বুঝতে পারছো? সিডিএনএ দ্বারা আমরা সাধারণত রিভার্স ট্রান্সক্রিপশনকে বোঝাই, ঠিক আছে? সো তোমার যদি পরীক্ষার সময় এই দুইটা অপশনই থাকে তাহলে তোমরা মানে হচ্ছে এই সিডিএনএ এটা দাঁড়াবা। আচ্ছা, তারপরে প্রোটিন সংশ্লেষণের জন্য নিচের কোনটি প্রযোজ্য? হ্যাঁ, এটা আমাদের আনসার কোনটা হবে? এই যে এটা রাইবোজোম, আরএনএ, টিআরএনএ, ঠিক আছে? আর একটাও কিন্তু আমাদের দরকার হয় না, ধরো মাইটোকন্ড্রিয়া, এটা কিন্তু আমাদের প্রোটিন সংশ্লেষণের জন্য দরকার নাই। তারপর কি ক্লোরোপ্লাস্ট, থাইলাকয়েড, এগুলো দরকার আছে? কোনো দরকার নেই। লাইসোজোম, এনজাইম, গ্রানিউল, এগুলোও কিন্তু আমাদের দরকার নাই। তাহলে আমরা কিন্তু জানি যে আমরা আরএনএর গঠনে পড়ে আসছিলাম, তাই না? এমআরএনএ, টিআরএনএ, রাইবোজোম, এগুলোই কিন্তু হচ্ছে আমাদের প্রোটিন সংশ্লেষণ করে। আরএনএর মেইন কাজই কিন্তু হচ্ছে আমাদের প্রোটিন সংশ্লেষণ করা, আর রাইবোজোম যে প্রোটিন সংশ্লেষণ করে এটা তো আমরা সবাই জানি, তাই না? আচ্ছা, তারপর আমরা এখন পড়ব দেখো, আবার আমরা কিছু কোশ্চেনে ফিরে আসলাম। মাস্টার ব্লুপ্রিন্ট বলা হয় কোনটিকে? সো এটা তো আমরা জানি যে মাস্টার ব্লুপ্রিন্ট বলা হয় হচ্ছে আমাদের ডিএনএকে, তাই না? ডিএনএই হচ্ছে আমাদের মাস্টার ব্লুপ্রিন্ট, এটা কিন্তু আমরা সবাই জানি। তারপর বলছি মিউটন কি? মিউটেশনের একক একটু আগে কিন্তু আমরা পড়ে আসলাম, তাই না? দেখছো আমাদের কিন্তু কমন পড়ে গেছে, মিউটন হচ্ছে আমাদের মিউটেশনের একক। তারপর বর্তমানে কোনটি ব্যবহার করে রিকম্বিনেন্ট ডিএনএ শনাক্ত করা যায়? এটা তোমাদের এই চ্যাপ্টারের কোয়েশ্চেন না, এটা হচ্ছে তোমাদের জেনেটিক ইঞ্জিনিয়ারিং চ্যাপ্টারের কোয়েশ্চেন, মেবি 11 চ্যাপ্টারে আছে, ঠিক আছে? এটা তোমার এখন দরকার নাই। 4 নাম্বার, জিন এর ক্ষেত্রে কোনটি সঠিক নয়? ঠিক আছে, কি বলছে? কোনটি সঠিক নয় মানে কোনটা ভুল বা কোনটা মিথ্যা, এটা হচ্ছে আমাদেরকে জিজ্ঞাসা করছে, তাই না? সো দেখো, আমাদের কিন্তু জিন বংশগতির ধারক ও বাহক, এটা ঠিক আছে। তারপর ডিএনএ দ্বারা গঠিত, এটাও ঠিক আছে, হ্যাঁ। তারপর হচ্ছে ক্রোমোজোমের একক, এটাও ঠিক আছে। তাহলে ঠিক নাই কোনটা? আত্মপ্রযোজনে অক্ষম, ঠিক আছে? আমরা জানি জিন কিন্তু নিজে নিজেই বিভাজিত হইতে পারে, একটা বাবা মা থেকে সন্তানিতে প্রবেশ করতে পারে, তাহলে এটা হবে আত্মপ্রযোজনে সক্ষম, হ্যাঁ। কিন্তু এখানে দেশে হচ্ছে আত্মপ্রযোজনে অক্ষম, হ্যাঁ। সো এটাই হচ্ছে আমাদের আনসার হবে, বুঝতে পারছো? আচ্ছা, তারপর মানে হচ্ছে কি এটা ভুল আছে, তাহলে হচ্ছে আমাদের আনসার হবে সি নাম্বারটা, বুঝতে পারছো? তাহলে আমাদের আনসার কত হবে? আনসার হবে হচ্ছে সি নাম্বারটা। কেন? কারণ এটা হচ্ছে সঠিক নয়। আচ্ছা, তারপর ডিএনএ সম্পর্কে কোনটি সঠিক নয় এটা জিজ্ঞাসা করছে, ঠিক আছে? ডিএনএ সম্পর্কে কোনটা সঠিক নয়? 5 নাম্বারটা, ওকে। সো দেখো, এই যে আমাদের 5 নাম্বারটা, ডিএনএ সম্পর্কে কোনটা সঠিক নয়, হ্যাঁ। সো আমরা দেখি, ডিএনএ অর্থ ডি অক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড, এটা তো আমরা জানি। ডিএনএ এটা মানেই হচ্ছে ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড, এটা ঠিক আছে। তারপর সাধারণত ক্রোমোজোমের মধ্যে থাকে, ডিএনএ তো ক্রোমোজোমের মধ্যেই থাকবে, এটাও ঠিক আছে। ডিএনএ নিউক্লিওসাইডগুলো ডিঅক্সিরাইবোস, ঠিক আছে, এই যে ডিঅক্সিরাইবোস, তাহলে এটাও ঠিক আছে। তাহলে ভুল কোনটা? এটা খুব সহজেই খাট দ্বারা ভেঙে যায়, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ভুল, তার মানে এটাই আমাদের সঠিক আনসার, হ্যাঁ। মানে আমাদের কি জিজ্ঞাসা করছিল কোনটি সঠিক নয়, তার মানে হচ্ছে এ নাম্বারটা হচ্ছে আমাদের সঠিক নয়। তাহলে আমাদের কোনটা আনসার হবে? আমাদের আনসার হবে হচ্ছে এই যে এ নাম্বারটা, ঠিক আছে। আচ্ছা, তারপর আমাদের জিজ্ঞাসা করছে যে ডিএনএর নিচের কোনটি ডিএনএর বৈশিষ্ট্য নয়? আবার সেই একই জিনিস জিজ্ঞাসা করছে যে কোনটা বৈশিষ্ট্য নয় মানে কোনটা ভুল, ঠিক আছে। কোষের সর্বত্র বিস্তৃত থাকে, এটাই তো ভুল, তাহলে এটাই আমাদের আনসার, ঠিক আছে। কেন? কারণ আমরা জানি যে এটা কোষের সর্বত্র বিস্তৃত থাকে না। এটা কোথায় থাকবে বলো তো, মনে আছে? এটা হচ্ছে নিউক্লিয়াসের ভিতরে 90% থাকে, ঠিক আছে, নিউক্লিয়াসের ভিতরেই থাকবে 90%। তাহলে কোষের সব জায়গায় কীভাবে থাকলো এটা? তাহলে এটাই হচ্ছে আমাদের ভুল জিনিস। তারপর দেখো বাকি সবগুলোই কিন্তু ঠিক আছে, সবসময় ডাবল হেলিক্স, হ্যাঁ, এই যে ডাবল হেলিক্স এটা ঠিক আছে। চিরস্থায়ী, এটাও ঠিক আছে। বংশগতির বৈশিষ্ট্য বহন করে, এটাও ঠিক আছে। তাহলে আমাদের ভুল কোনটা? এই যে 1 নাম্বারটা ভুল, তার মানে এটাই হচ্ছে আমাদের আনসার। তারপর জিজ্ঞাসা করছে ডিএনএর ডাবল হেলিক্স মডেল কে প্রণয়ন করেন, ঠিক আছে। তাহলে এটা আমাদের আনসার কী হবে? ওয়াটসন ও ক্রিক, তাই না? এখানে ওয়াটসন আছে, তাহলে এটাই হচ্ছে আমাদের আনসার হবে। ডিএনএর দ্বিসূত্রক মডেল আবিষ্কারের কৃতিত্বের জন্য নোবেল পুরস্কার লাভ করেন কোন বিজ্ঞানী?
ঠিক আছে, যে ওয়াটসন এবং ক্রিক, তাই না? আমরা জানি ডিএনএ ডাবল হেলিক্স আবিষ্কার করেন ওয়াটসন এবং ক্রিক। সব জীবেরই ক্ষেত্রে এই ডিএনএর কয়টি রাসায়নিক বন্ধন বা বেস থাকে বলো তো? এটা তো আমরা জানি যে ডিএনএ বা আরএনএ হোক, সব জায়গাতেই হচ্ছে আমাদের রাসায়নিক বন্ধন বা ক্ষার থাকবে হচ্ছে আর 4টা। হ্যাঁ, ওই যে অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন এবং থায়ামিন, অথবা আরএনএতে থাকলে থায়ামিনের পরিবর্তে ইউরাসিল থাকবে। ঠিক আছে, আচ্ছা। তারপর দেখো অন্যান্য বিশ্ববিদ্যালয়ে ভর্তি কোশ্চেন। এখানে তোমার সবগুলো পড়ার কোনো দরকার নাই, এগুলো হচ্ছে এক্সেস দিছে তোমার, তুমি যেগুলো পড়বা এখান থেকে জাস্ট হচ্ছে দেখো আমরা কয়েকটা পড়ি। সেটা হচ্ছে এই যে 13, 14, 15, 16, এগুলো একটু ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু আমরা পড়ে আসছি। ঠিক আছে, ট্রান্সলেশনের সূচনা কোডন কোনটা? হ্যাঁ, সূচনা কোডন কিন্তু আমরা পড়ে আসছি। ঠিক আছে, এই যে AUG একটু আগেই কিন্তু আমরা পড়ে আসছি। ঠিক আছে, কোনটি সূচনা কোডন? এই যে AUG। কোনটি সমাপ্তি কোডন নয়? ঠিক আছে, সো আমরা জানি AUG সমাপ্তি কোডন নয়, কেন? কারণ এটা হচ্ছে আমাদের সূচনা কোডন। বাকি সবগুলা UAG, UAA, UGA, এই তিনটাই কিন্তু আমাদের সমাপ্তি কোডন ছিল, তাই না? দেখছো, এগুলো থেকে কিন্তু আমাদের HSC প্লাস ভার্সিটি সব জায়গাতেই কোয়েশ্চেন আসে। তারপর স্টার্ট কোডন কোনটা, মানে কি সূচনা কোডন? এই যে আবার সেই AUG। ঠিক আছে, জাস্ট হচ্ছে এই 4টা পড়লেই হবে, আর বাকিগুলোর দরকার নাই। ওকে, আচ্ছা। তারপর শেষ আমাদের এই চ্যাপ্টার, তারপরে হচ্ছে আবার কোষ বিভাজনের চ্যাপ্টার শুরু হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা। তাহলে হচ্ছে আমরা এই চ্যাপ্টারের মেডিকেলের কোয়েশ্চেনগুলোও সলভ করে ফেললাম, যেগুলো আমাদের বাকি ছিল। ঠিক আছে, এখন হচ্ছে আমরা এইচএসসির সিকিউ সলভ করতে যাব। ওকে, এখন হচ্ছে আমরা এইচএসসির সিকিউ সলভ করতে যাব। হ্যাঁ, সো যেগুলো এই এইচএসসির সিকিউর উপরে কিন্তু তোমাদের আগেই হচ্ছে ক্লাস হয়েছিল একটা ক্লাস হয়েছিল। ঠিক আছে, সেটা হচ্ছে তোমাদের এই যে ডিএনএ টিএনএর আগের যেই টপিকগুলো ছিল সেই টপিকগুলোর উপরে ক্লাস হয়েছিল। এখন হচ্ছে আমরা তোমাদেরকে পরবর্তীতে ক্লাস নেব। ঠিক আছে, আজকে হচ্ছে যেই টপিকগুলো আমরা নিউ শেষ করলাম, তাই না? ডিএনএ, ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন, রেপ্লিকেশন, দেন হচ্ছে এই যে কোডন টোডন, তারপরে হচ্ছে ডিএনএ এবং আরএনএর গঠন, এই টপিকগুলোর উপর থেকে যেই সৃজনশীলগুলো আসছে ওগুলা সলভ করব আমরা। ঠিক আছে, আচ্ছা। সো এখন আমরা দেখি, ঠিক আছে, যে 1963 সালে দেখি এটা দেখবে কিনা। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট। ওকে, সো দেখো আমরা ট্রান্সক্রিপশন কি, এটা তো আমরা পড়ে আসছি, তাই না? যে ট্রান্সক্রিপশন কি। ওকে, সো যে পদ্ধতিতে আমাদের হচ্ছে ডিএনএ থেকে এমআরএনএ উৎপন্ন হবে সেটাকেই বলা হয় হচ্ছে ট্রান্সক্রিপশন। ওকে, আচ্ছা। প্রোটোপ্লাজমকে কেন জীবনের ভৌতভিত্তি বলা হয়? আগেরই কোশ্চেন। তারপরে আমাদের জিজ্ঞাসা করছে, দেখো উদ্দীপকে উল্লিখিত দ্বিতীয় সূক্ষ্ম মলিকিউলের অঙ্গাণুটির শ্রেণীবিন্যাস বর্ণনা করো। সো দ্বিতীয় সূক্ষ্ম মলিকিউল জিনিসটা কি আমরা দেখি। অপর একটি সূক্ষ্ম অঙ্গাণু বা যা প্রোটিন সংশ্লেষণে বিশেষ ক্ষেত্রে জেনেটিক বস্তু হিসাবে ব্যবহৃত হয়। দেখছো, প্রোটিন সংশ্লেষণ যখনই বলবে তখনই আমাদের মাথায় আসা লাগবে এটা হচ্ছে RNA। যখনই তোমাকে বলবে যে একটা অণু যেটা হচ্ছে আমাদের প্রোটিন সংশ্লেষণ করে, তখনই তোমার মাথায় আসা লাগবে প্রোটিন সংশ্লেষণ মানেই হচ্ছে আরএনএর মেন কাজই হচ্ছে প্রোটিন সংশ্লেষণ করা। ওকে, সো এটাই বলছে যে দ্বিতীয় সূক্ষ্ম মলিকিউলের শ্রেণীবিন্যাস বর্ণনা করো। এখন আরএনএর শ্রেণীবিন্যাস, তাহলে আমরা জানি আরএনএ হচ্ছে আমাদের কয় ধরনের থাকে, মনে আছে? আরএনএ হচ্ছে আমাদের যে 5 ধরনের থাকে আরএনএ। ঠিক আছে, আরএনএ কিন্তু আমাদের 5 ধরনের থাকে। কি কি? এই যে গ নাম্বারের আনসার। ঠিক আছে, এই যে জিআরএনএ। ঠিক আছে, আমরা হচ্ছে এইভাবে লিখবো না, বইয়ে যেভাবে আছে সেভাবে লিখবো। ঠিক আছে, জিআরএনএ থাকবে, তারপর কি থাকবে? এমআরএনএ, টিআরএনএ, তারপরে হচ্ছে আমাদের রাইবোজোমাল আরএনএ, মাইনর আরএনএ। এগুলো হচ্ছে আমরা জাস্ট বই থেকে যেই পয়েন্টগুলো পড়ছি সেখান থেকে 2-1টা পয়েন্ট করে আমরা লিখে দেবো। ঠিক আছে, আমরা কিন্তু এই টপিকগুলো বই থেকে পড়ে আসছি, তাই না? আচ্ছা, আমি যদি তোমাদেরকে একটু দেখাই নিয়ে আসছি, দেখো এই টপিকগুলো হচ্ছে কিন্তু আমরা অলরেডি পড়ে ফেলছি। ঠিক আছে, একটু ওয়েট করো। এই যে, হ্যাঁ, এই যে আমাদের টিআরএনএ, ট্রান্সফার আরএনএ, এই যে আমি কিন্তু এখানে সিকিউ লিখে দিছিলাম। ঠিক আছে, এই যে দেখছো টিআরএনএ, তারপর হচ্ছে আমাদের এমআরএনএ। হ্যাঁ, এগুলো থেকে হচ্ছে আমরা প্রত্যেকটা থেকে 2-1 লাইন করে লিখে দেবো, প্লাস হচ্ছে কাজ লিখবো। ঠিক আছে, এই যে তারপরে জিআরএনএ, মাইনর আরএনএ, আর হচ্ছে আমাদের আরেকটা কি আরএনএ বলো তো, এই যে আরআরএনএ বাদ গেছে। ঠিক আছে, এগুলো থেকে জাস্ট কী করবো, 2-1টা লাইন করে লিখে দেবো, তাহলেই হচ্ছে আমাদের আনসার হয়ে যাবে। বুঝতে পারছো? আচ্ছা, তারপর আমাদের কি বলছে দেখো ঘ নাম্বারে, যে চারিত্রিক বৈশিষ্ট্য নিয়ন্ত্রণে। ঠিক আছে, একটু ওয়েট করো। আচ্ছা, চারিত্রিক বৈশিষ্ট্য নিয়ন্ত্রণের ক্ষেত্রে উদ্দীপকে উল্লিখিত প্রথম মলিকিউল অঙ্গাণুটির ভূমিকা বিশ্লেষণ করো। সো প্রথম মলিকিউল অঙ্গাণুটা কি আমরা দেখি। মলিকিউল অঙ্গাণু ভৌত মডেল উপস্থাপনের জন্য নোবেল পুরস্কার পায়। ঠিক আছে, এটা কি করবে? এটা হচ্ছে আমাদের যাবতীয় বৈশিষ্ট্য প্রকাশের মৌলিক একক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। হ্যাঁ, সো এটা আমরা জানি যে হচ্ছে আমাদের এটা হবে হচ্ছে ডিএনএ। কেন? ডিএনএর জন্যই কিন্তু আমাদের ওয়াটসন এবং ক্রিক নোবেল পুরস্কার পাইছে, প্লাস হচ্ছে এটাই কিন্তু আমাদের বংশগতির ধারক ও বাহক। ঠিক আছে, সো এটার কী বর্ণনা করতে বলছে দেখো, এটা হচ্ছে আমাদের চারিত্রিক বৈশিষ্ট্য নিয়ন্ত্রণের ক্ষেত্রে উদ্দীপকে উল্লিখিত প্রথম মলিকিউল অঙ্গাণুটির ভূমিকা বিশ্লেষণ করতে বলছে। সো ডিএনএ
আমরা সবাই জানি এই যে আমাদের ডিএনএ আছে, এই ডিএনএই কিন্তু আমাদের বংশগতির ধারক ও বাহক। এটা হচ্ছে তোমাকে জাস্ট একটু বানায় লিখে দিতে হবে। সিকিউ মানে কি? ক্রিয়েটিভিটি। হ্যাঁ, সো হচ্ছে ক্রিয়েটিভ কোয়েশ্চেন তো তোমাকে মানে একটু বানায় সানাই লিখতে হবে, ঠিক আছে? তুমি এগুলো কিন্তু তোমার কোনো ধারাবাধা আনসার নাই, ঠিক আছে? সো আমরা জানি ডিএনএর ভিতরে কী থাকে বলো তো? ক্রোমোজোমের ভিতরে ডিএনএ থাকে, ডিএনএর ভিতরে হচ্ছে আমাদের জিন থাকে, সেই জিনই তো হচ্ছে আমাদের তোমার বংশগতির ধারক ও বাহক হিসেবে কাজ করে, তাই না? সো এগুলোই আমরা ভুগিচুগি জিনিস লিখে দেবো, ঠিক আছে? ধরো ডিএনএ মূলত ডিঅক্সিরিবোজ নিউক্লিক অ্যাসিড, যা একটি রাসায়নিক জৈবিক অণু, ঠিক আছে? এটা হচ্ছে জীবদেহের সকল বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে। এগুলো জাস্ট একবার রিডিং করে তারপর নিজের মতো আমরা বানাই লিখবো, ঠিক আছে? এগুলো কী করবে? ডিএনএ হচ্ছে অণুর মাধ্যমে চারিত্রিক বৈশিষ্ট্য পিতামাতা থেকে সন্তানের মধ্যে সঞ্চারিত হয়, ওই একই জিনিস ঘুরায় ফিরায় লিখবে। বংশগতির প্রধান বস্তু উপাদান হচ্ছে ক্রোমোজোম, ঠিক আছে? ক্রোমোজোমের মধ্যেই থাকে ডিএনএ, ঠিক আছে? আবার ডিএনএর মধ্যে কী থাকে বলো তো? ডিএনএর মধ্যে থাকে হচ্ছে জিন। হ্যাঁ, এই যে ডিএনএই হচ্ছে জিন, এই জিএনই হচ্ছে আমাদের বংশগতির ধারক বাহক। অর্থাৎ এগুলো তোমার অ্যাকচুয়ালি মানে বইয়ে কিন্তু স্পেসিফিকভাবে নাই, এগুলো জাস্ট তোমাকে একটু বানিয়ে লিখতে হবে, ঠিক আছে? এইটা জাস্ট একবার রিডিং করবা, তারপর তুমি নিজের মতো বানাই লিখবা, ঠিক আছে? যে ডিএনএ কীভাবে আমাদের চারিত্রিক বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে, ঠিক আছে? আচ্ছা, এটা কিন্তু তোমরা সবাই 9-10 থেকেই পড়ে আসতেছো, তাই না? ওকে, সো এই যে আমাদের 2 নাম্বার কোয়েশ্চেন, এটা হচ্ছে আমাদের আগের টপিক, এখন আমরা এটা পড়বো না। 3 নাম্বার কোয়েশ্চেন দেখি, এটা হচ্ছে আমাদের আগের টপিক, এটাও আমাদের এখন পড়ার দরকার নাই, ঠিক আছে? আচ্ছা, সো এখন আমরা 4 নাম্বার কোয়েশ্চেনটা দেখি। আচ্ছা, 4 নাম্বার কোয়েশ্চেনটা হ্যাঁ, 4 নাম্বার কোয়েশ্চেনটাও হচ্ছে আমাদের আগের টপিক, ঠিক আছে? 4 নাম্বার কোয়েশ্চেনটা তোমাদের আগেই সলভ হয়ে গেছে, এটাও হচ্ছে আমাদের দরকার নাই। হ্যাঁ, যে 4 নাম্বার কোয়েশ্চেন এটাও সলভড। ওই যে মাইটোকন্ড্রিয়া টাইটোকন্ড্রিয়া এগুলো তো তোমরা সব পারোই, তাই না? আচ্ছা, তারপর আমরা একটু 5 নাম্বার কোয়েশ্চেনটা দেখি, ইম্পর্টেন্ট। হ্যাঁ, 5 নাম্বার কোয়েশ্চেনটা হচ্ছে আমাদের নিউ টপিক থেকে আসবে, ঠিক আছে? 5 নাম্বার কোয়েশ্চেনটা হচ্ছে আমাদের নিউ টপিক থেকে আসবে। হ্যাঁ, সো দেখো নিউ টপিক মানে কি? আমাদের হচ্ছে যে ডিএনএ টিএনএর টপিক, ওকে? সো এখানে অ্যাকচুয়ালি কী বলছে? জীবজগতে পিতামাতার বৈশিষ্ট্যগুলো সন্ততিতে স্থানান্তরিত হয় একটি জৈব অণুর মাধ্যমে। তাহলে বুঝতে পারলাম এই জৈব অণুটা কি? এই জৈব অণুটা হচ্ছে আমাদের ডিএনএ। আইডেন্টিফাই করে ফেললাম, ঠিক আছে? সো এখন আমাদের জিজ্ঞাসা করছে, দেখো গ নাম্বারে, উদ্দীপকে আলোচিত জৈব অণুটির দুটিতে পরিণত হওয়ার পদ্ধতি বর্ণনা করো। তাহলে জৈব অণুটা কী ছিল? জৈব অণু ছিল হচ্ছে আমাদের ডিএনএ, ঠিক আছে? যেহেতু এটা সন্ততিতে আমাদের বৈশিষ্ট্য স্থানান্তর করে, তাহলে ডিএনএ কোন প্রক্রিয়ায় একটা থেকে দুটিতে রূপান্তরিত হয় বলো তো? ডিএনএ রেপ্লিকেশন, তাই না? তাহলে ডিএনএ রেপ্লিকেশন কিন্তু আমরা সিকিউর জন্য অনেক ভালোভাবে পড়ছি, তাই না? আমরা কিন্তু গত ক্লাসে ডিএনএ রেপ্লিকেশন পড়ছিলাম এবং তোমাদেরকে কিন্তু আমি আলাদাভাবে একটা শিটও দিয়েছিলাম, ঠিক আছে? তোমাদেরকে কিন্তু আমি এই যে পাইছি, ঠিক আছে? এই যে এই ডিএনএ রেপ্লিকেশনের যে প্রক্রিয়ার শিটটা দিয়েছিলাম, এটা কিন্তু তোমাকে খুব সুন্দরভাবে আমি বুঝাই দিয়েছিলাম, তাই না? সো এই শিটটা থেকেই আমরা জাস্ট এই জিনিসটা পড়বো, বুঝতে পারছো? আচ্ছা, একটু ওয়েট করো। হ্যাঁ, সো তাহলে কি ডিএনএ রেপ্লিকেশন, এই যে এটাই বলবে, দেখো আলোচিত জৈব অণুটি হচ্ছে আমাদের ডিএনএ, এই যে জৈব অণুটি হচ্ছে ডিএনএ। সো ডিএনএ অণুর রেপ্লিকেশন বা অনুলিপন বর্ণনা করতে হবে, ঠিক আছে? সো বর্ণনা করবো আমরা নিজেদের মতো করে, ঠিক আছে? আচ্ছা, এটা হচ্ছে আমরা শীট দিয়ে পড়বো, ওকে? তারপর আমাদের বলছে উদ্দীপকের শেষ বাক্যটির যথার্থতা বিশ্লেষণ করো। তাহলে শেষ বাক্যটা কি দেখি? এ জৈব অণু সাথে রাইবোজ সমৃদ্ধ একটি সূত্রক। আচ্ছা, এখানে কি বলছে দেখো? রাইবোজ সমৃদ্ধ এক সূত্রক জৈব অণু আছে। রাইবোজ মানে কি? রাইবোজ মানে হচ্ছে আরএনএ, আবার এক সূত্রক। যখনই আমাদের বলবে রাইবোজ মানে কি? রাইবোজ আর আমরা জানি আরএনএ মানে কি? রাইবো নিউক্লিক অ্যাসিড। এটার মধ্যে কোন সুগার থাকে? রাইবোজ সুগার থাকে, ঠিক আছে? আচ্ছা, প্লাস আমরা জানি আরএনএ হচ্ছে আমাদের এক সূত্রক, তার মানে এটা হচ্ছে আমাদের আরএনএ। সো এই যে সিকিউগুলো আছে, এগুলো কিন্তু আমাদের সবগুলাই ডিএনএ থাকে আর আরএনএ থাকে। দ্বিসূত্রক বললে ডিএনএ, এক সূত্রক বললে আরএনএ। ডিঅক্সিরাইবোজ বললে ডিএনএ আর রাইবোজ বললে হচ্ছে আরএনএ। এগুলো কিন্তু আমাদের একটু বুঝতে হবে, দুই একটা সিকিউ পড়লে এগুলো আমরা বুঝে ফেলবো, ঠিক আছে? সো এটাই বলছে যে হচ্ছে জৈব অণুর গুরুত্বপূর্ণ কী বলছে দেখো? উদ্দীপকের শেষ বাক্যটি যথার্থতা বিশ্লেষণ করো, ঠিক আছে? সো এখন আমরা জানি যে হচ্ছে এই যে আমাদের আরএনএ কী করবে? কোশ্চেনটা কি বলছিল দেখি। এই যে বৈসাদৃশ্য বিদ্যমান, ঠিক আছে? বৈসাদৃশ্য মানে কি? ডিফারেন্স বা পার্থক্য। তাহলে এখানে বলছে যে হচ্ছে ডিএনএ এবং আরএনএ এর মধ্যে পার্থক্য, তাই না? ডিএনএ এবং আরএনএ এর মধ্যে পার্থক্য অ্যাকচুয়ালি আমাদের জিজ্ঞাসা করছে। এই যে দেখছো, ডিএনএ এবং আরএনএ এর মধ্যে পার্থক্য, এটাও কিন্তু আমাদের বইয়ে খুব সুন্দরভাবে ছিল, বুঝতে পারছো? এটাও কিন্তু আমরা জাস্ট বই থেকেই পড়বো। হ্যাঁ, আমরা যদি বই থেকে একটু দেখে আসি, এটা এই যে, ঠিক আছে? ডিএনএ এবং আরএনএ এর মধ্যে পার্থক্যটা কিন্তু আমরা বই থেকেই পড়ে ফেলছি। এই যে ডিএনএ এবং আরএনএ এর মধ্যে পার্থক্য তোমাদের হচ্ছে এটা পৃষ্ঠা নাম্বার 53-তে আছে। এই যে আমি কিন্তু এখানে সিকিউ লিখে দিয়েছিলাম, বুঝতে পারছো? তাহলে এটা কিন্তু আমরা সিকিউর জন্য বই থেকেই জাস্ট পড়বো, আমাদের কিন্তু আলাদাভাবে এখান থেকে পড়ার কোনো দরকার নেই, ঠিক আছে? টেস্ট পেপার থেকে। ওকে, তাহলে এটাও আমাদের সলভ হয়ে গেল 5 নাম্বার কোয়েশ্চেন। এখন হচ্ছে আমরা 6 নাম্বার কোয়েশ্চেনে আসি।
দেখো 6 নম্বর কোশ্চেনের এই যে আমাদের অনেক কঠিন দুটো চিত্র দিচ্ছে, তাই না? সো এটা কিন্তু অ্যাকচুয়ালি আমাদের কঠিন না। হ্যাঁ, এখানে আমি আবারও বলছি, এই যে আমাদের কোশ্চেনগুলো আছে, কোশ্চেনগুলোর মধ্যে সাধারণত একটা থাকে ডিএনএ আর একটা থাকে হচ্ছে আমাদের আরএনএ। ঠিক আছে, এখানে এটাই বলছি, উদ্দীপকে এ এবং বি গঠনের যে অণুগুলো ধারণ করে তাদের মধ্যে পার্থক্য দেখাও। সো এখন আমাদের বুঝতে হবে যে পার্থক্য আসছে এ ও বি অণু, তাহলে এটা আমরা বুঝে ফেলতে পারলাম এটা হচ্ছে আমাদের ডিএনএ এবং আরএনএ। কীভাবে বুঝবা? কারণ আমরা জানি ডিএনএ আরএনএ উভয়ই হচ্ছে আমাদের ফসফেট থাকবে, তারপর এই যে ফসফেট থাকবে, তারপর হচ্ছে সুগার থাকবে, ফসফেট থাকবে, সুগার থাকবে। তাহলে আমাদের কোনটা পার্থক্য বলো তো? এই যে ইউরাসিল, দেখছো? ইউরাসিল, ইউ মানে কি বলো তো? ইউরাসিল। আর টি মানে কি বলো তো? থায়ামিন। তাহলে আমরা জানি থায়ামিন কোথায় থেকে আমাদের ডিএনএতে থাকে, তাই না? আর ইউরাসিল কোথায় থাকবে আমাদের বলো তো? ইউরাসিল হচ্ছে আমাদের আরএনএতে থাকবে, ঠিক আছে? ইউরাসিল হচ্ছে আমাদের আরএনএতে থাকবে, ঠিক আছে? সো এই যে আমাদের আরএনএ আছে, তাহলে আমাদের বি হচ্ছে ডিএনএ আর এ হচ্ছে আমাদের আরএনএ, ঠিক আছে? আচ্ছা, সো এটা কিন্তু আমাদের মাথায় রাখা লাগবে, ওকে? সো দেখো, এই যে এটাই বলছে, এ হচ্ছে আমাদের এ সূত্রক জৈব অণু আরএনএ এবং বি হচ্ছে আমাদের ডিএনএ। তাহলে ডিএনএ এবং আরএনএ মধ্যে পার্থক্য, এটা কিন্তু আমরা আগের সিকিউতেই পড়ে আসছি। তাহলে এটা আমরা কীভাবে বুঝবো, বুঝতে পারছো? ইউরাসিল দেখে আমরা বুঝতে পারবো আরএনএ এবং থায়ামিন দেখে আমরা বুঝতে পারবো হচ্ছে ডিএনএ। তারপর বলছে যে উদ্দীপকের গঠন দুটির মধ্যে একটি জীবে বহু সংখ্যায় উপস্থিত থেকে পেঁচানো সূত্র গঠন করে, ঠিক আছে? সো সূত্র গঠন করে বিশ্লেষণ করো। সো অ্যাকচুয়ালি হচ্ছে আমরা জানি যে পেঁচানো সূত্র কোনটা, ঠিক আছে? পেঁচানো সূত্র হচ্ছে আমাদের ডিএনএ, তাই না? সো এই যে আমাদের পেঁচানো সূত্র হচ্ছে আমাদের ডিএনএ, ওকে? এই যে পেঁচানো সূত্র হচ্ছে আমাদের ডিএনএ। তাহলে এখানে ডিএনএর ভৌত গঠন ব্যাখ্যা করতে বলছে আর কি, ঠিক আছে? সো ডিএনএর ভৌত গঠন এগুলো কিন্তু আমরা বই থেকেই পড়ে আসছি, তাই না? আমি যদি বইয়ে আবার দেখাই যে ডিএনএর ভৌত গঠনের যে টপিকটা ছিল আমাদের, হ্যাঁ, এই যে সিকিউ কিন্তু আমি লিখে দিছি, এই যে সিকিউ, দেখছো? এই যে তোমাদের এই পয়েন্টগুলো, ওয়াটসন এবং ক্রিক প্রদত্ত ডাবল হিক্সে ডিএনএর ভৌত গঠন, ঠিক আছে? এই পয়েন্টগুলো কিন্তু আমরা অলরেডি পড়ে ফেলছি, তাই না? সো এই পয়েন্টগুলো থেকেই আমরা জাস্ট সিকিউটা লিখবো, ওকে? আচ্ছা, সো তাহলে এখানে আমাদের বলছে যে ডিএনএর ভৌত গঠন ব্যাখ্যা করতে, ওকে? তাহলে এটা আমরা পারবো। তারপরের কোশ্চেনে আমরা দেখি কি বলছে, 7 নাম্বার কোশ্চেন, ঠিক আছে? সো 7 নাম্বার কোশ্চেনে আমাদের কি বলছে যে গ নাম্বার, চিত্র পি এর ক্ষেত্রে ডি এর উপর ভিত্তি করে শ্রেণীবিন্যাস ব্যাখ্যা করো। সো চিত্র পি এর উপর ভিত্তি করে আমাদের হচ্ছে ডি এর উপর মানে চিত্র পি এর ক্ষেত্রে ডি এর উপর ভিত্তি করে শ্রেণীবিন্যাস ব্যাখ্যা করতে পারছে। অ্যাকচুয়ালি এটা হচ্ছে আমাদের চিত্র পি কি? চিত্র পি হচ্ছে আমাদের তোমার ক্রোমোজোম, তো এগুলো তো আমরা আগেই পড়ে আসছি, তাই না? ওই যে আমাদের অ্যাক্রোসেন্ট্রিক, হ্যাঁ, অ্যাক্রোসেন্ট্রিক ক্রোমোজোম, মনোসেন্ট্রিক, ডাইসেন্ট্রিক, পলিসেন্ট্রিক, রিফিউজড, এগুলো আমরা আগেই পড়ে আসছি, আমাদের আগের টপিক ক্রোমোজোমের যে হচ্ছে আমাদের শ্রেণীবিন্যাস। আমাদের ঘ নম্বরটা আমরা দেখি, ঠিক আছে? কিউ এর জেনেটিক তথ্য আর এ স্থানান্তরিত হওয়ার প্রক্রিয়া বিশ্লেষণ করো। কিউ এর জেনেটিক তথ্য আর এ আমাদের কীভাবে স্থানান্তরিত হয়? তাহলে কিউ জিনিসটা কি? কিউ জিনিসটা হচ্ছে আমাদের ডিএনএ এবং আর জিনিসটা কি? আর জিনিসটা হচ্ছে আমাদের আরএনএ। কীভাবে আমরা বুঝছি বলো তো? দেখছো, এটা কিন্তু আমাদের দ্বিসূত্র, দুইটা সূত্র আছে, এই জন্য এটা হচ্ছে আমাদের ডিএনএ আর এটা কি আমাদের একটা সূত্র, ঠিক আছে? এই জন্য এটা হচ্ছে আমাদের আরএনএ। তাহলে যে কিউ এর জেনেটিক তথ্য আর তে স্থানান্তরিত হওয়ার, অর্থাৎ ডিএনএ থেকে আমাদের আরএনএ কীভাবে তৈরি হয় বলো তো? ডিএনএ থেকে আরএনএ তৈরি হয় হচ্ছে আমাদের ট্রান্সক্রিপশন প্রক্রিয়ার মাধ্যমে, সেইটাই এখানে ব্যাখ্যা করতে বলছে, ঠিক আছে? ডিএনএ থেকে আরএনএ, ওকে? ডি থেকে আর, তাহলে আমরা কি বুঝবো? এটা ট্রান্সক্রিপশন, ওকে? দেখো এখানে একই কথা বলছে, উদ্দীপকের কিউ হলো হচ্ছে ডিএনএ আর আর হলো হচ্ছে আরএনএ। তাহলে ডিএনএ থেকে আরএনএতে স্থানান্তরের প্রক্রিয়া হচ্ছে ট্রান্সক্রিপশন, এবং ট্রান্সক্রিপশনে হচ্ছে আমরা খুব সুন্দরভাবে এই পয়েন্টগুলো পড়ে আসছিলাম, তাই না? এই যে আমাদের ট্রান্সক্রিপশনের যে প্রক্রিয়া, এটা কিন্তু তোমাদেরকে আমি অলরেডি শীট দিয়ে দিছি, ঠিক আছে? এই যে সূত্রায়ন ধাপ, সূত্র বর্ধিতকরণ ধাপ আর সমাপ্তিকরণ ধাপ, একদম ছোট একটা জিনিস, জাস্ট হচ্ছে এটা কিন্তু আমরা আগের ক্লাসেই পড়ে আসছি, জাস্ট এখানে আমরা এটা পড়ে ফেলবো, ঠিক আছে? আচ্ছা, সো তাহলে আশা করি এটাও তোমরা পারবা, ওকে? যে হচ্ছে তোমাদের ডিএনএ থেকে আরএনএ তৈরির প্রক্রিয়াই হচ্ছে আমাদের ট্রান্সক্রিপশন। তাহলে ট্রান্সক্রিপশন কিন্তু তোমাদেরকে আমি অলরেডি পড়াই ফেলছি। আচ্ছা, তারপর দেখো আমাদের কি বলছে, এই যে আমি তোমাদেরকে বলছিলাম, দেখো এই যে সিলেট বোর্ড 2022, হ্যাঁ, উদ্দীপকে পি এর প্রক্রিয়াটি বর্ণনা করো। সো এই জিনিসটা কিন্তু আমি তোমাদেরকে আগেই দেখাই আনছিলাম, ঠিক আছে? যে বলছিলাম যে এটা সিকিউর জন্য ইম্পর্টেন্ট, ডিএনএ থেকে এ তৈরি হবে, এ থেকে হচ্ছে আমাদের প্রোটিন তৈরি হবে। এই যে আমাদের যে ফ্লো চার্টটা, আমি কিন্তু বলছিলাম এই ফ্লো চার্টটা হচ্ছে আমাদের সিকিউর জন্য ইম্পর্টেন্ট। এটা কিন্তু আমরা বইয়ের ভিতরেই দেখে আসছিলাম, ঠিক আছে? বইয়ের ভিতরে কোথায় আমরা এই ফ্লো চার্টটা দেখাই আসছিলাম, আবার একটু দেখি। এই যে দেখছো আমাদের পৃষ্ঠে 67, ঠিক আছে? পৃষ্ঠে 67 কিন্তু এই ফ্লোচারটা আমরা দেখে আসছিলাম। এই যে ডিএনএ থেকে আমাদের এমআরএনএ, এমআরএনএ থেকে হচ্ছে আমাদের প্রোটিন। তাহলে বলো আমাকে যে ডিএনএ থেকে এমআরএনএ,
ঠিক আছে, এমআরএনএ থেকে হচ্ছে প্রোটিন, তাহলে ডিএনএ থেকে এমআরএনএ কোন প্রক্রিয়া তৈরি হয়? ট্রান্সক্রিপশন। হ্যাঁ, তাহলে এখানে এই জিনিসটি আমাদের বলবে, ঠিক আছে। এই যে বলছে কি পি প্রক্রিয়াটি বর্ণনা করো, পি প্রক্রিয়াটি, তাহলে পি প্রক্রিয়াটা কোনটা? ট্রান্সক্রিপশন, তাই না? পি প্রক্রিয়া কোনটা হবে বলো তো? ট্রান্সক্রিপশন, যেহেতু ডিএনএ থেকে আমাদের এ মানে কি আর আরএনএ, ঠিক আছে, এখানে আরএনএ সৃষ্টি হচ্ছে, ফ্লোচারটা দেখলে আমরা বুঝতে পারি, তাই না? এই যে এখানে দেখলেও কিন্তু আমরা এটা বুঝতে পারবো। এই যে আমাদের এখানে হচ্ছে এই এমআরএনএকে জাস্ট গাইডে আর বলছে, ঠিক আছে। তাহলে এই যে ট্রান্সক্রিপশন হবে, এই ট্রান্সক্রিপশন, ওকে, সেটা কিন্তু আমরা বই থেকেই জানি যে হচ্ছে ট্রান্সক্রিপশনের মাধ্যমেই হচ্ছে আমাদের এই জিনিসটা হবে। সো আবার ওই একই জিনিস, ট্রান্সক্রিপশন প্রক্রিয়া বর্ণনা করবো, যে সূচনা ধাপ, এইটা কিন্তু আমি গাইড থেকে নিয়েছি, ঠিক আছে। তারপর হচ্ছে সূত্র বর্ধিতকরণ ধাপ আর হচ্ছে সমাপ্তিকরণ ধাপ, ঠিক আছে। আচ্ছা, তোমরা চাইলে এটা এখান থেকেই পড়তে পারো, এখানে কিন্তু আমাদের আরেকটু ক্লিয়ারভাবে দেওয়া আছে, ওকে। আচ্ছা, তারপরে আমাদের কিন্তু তাহলে এটা আমরা পড়ে ফেলাম, তাই না? তারপর বলছে পি এবং কিউ প্রক্রিয়ার মধ্যে বৈসাদৃশ্য বিশ্লেষণ করো। সো পি প্রক্রিয়া কোনটা? পি প্রক্রিয়া হচ্ছে আমাদের ট্রান্সক্রিপশন, আর আরএনএ থেকে হচ্ছে আমাদের প্রোটিন। তাহলে এই কিউ প্রক্রিয়াটা কোনটা? কিউ প্রক্রিয়াটা হচ্ছে আমাদের ট্রান্সলেশন, মানে একটা হচ্ছে আমাদের ট্রান্সক্রিপশন পি, আর কিউ হচ্ছে আমাদের ট্রান্সলেশন। এটাও কিন্তু হচ্ছে আমরা বই থেকেই পাই, তাই না? সো বইয়ে যদি আমরা আবার খেয়াল করি, এই যে দেখছো, এই যে পি, এটাই হচ্ছে পি প্রক্রিয়া ট্রান্সক্রিপশন, আর এটাই হচ্ছে আমাদের কিউ প্রক্রিয়া ট্রান্সলেশন। এটাই কিন্তু হচ্ছে বইয়ে উদ্দীপক বানাইছে। সো এই জন্যই আমি বলছিলাম এই ফ্লোচারটা কিন্তু আমাদের জন্য ইম্পর্টেন্ট। তাহলে ট্রান্সক্রিপশন আর ট্রান্সলেশনের মধ্যে পার্থক্য, এটাও কিন্তু হচ্ছে আমরা বই থেকেই পড়ে আসছি, ঠিক আছে। বই থেকেই আমরা নেক্সট ক্লাসে মানে আগের ক্লাসে কিন্তু পড়ে আসছিলাম যে ট্রান্সক্রিপশন আর ট্রান্সলেশনের মধ্যে পার্থক্যটা কী, ওকে। সো তোমাকে যদি আবার একটু দেখাই, এই যে, ঠিক আছে, এই যে ট্রান্সক্রিপশন এবং ট্রান্সলেশনের মধ্যে পার্থক্য, পৃষ্ঠা নাম্বার ৬৬, এখান থেকে কিন্তু আমরা এটা অলরেডি পড়ে ফেলছি, তাহলে আমাদের আলাদাভাবে কিন্তু এটা পড়ার দরকার নাই, ওকে। তারপর আমরা দেখি কি বলছে, যে এটাও আমাদের আগের টপিক, ঠিক আছে, সৃজনশীল নয়, এটা হচ্ছে আমাদের আগের টপিক, এটা এখন দরকার নাই, ঠিক আছে। সৃজনশীল ১০, এই সৃজনশীল ১০টা আবার আমাদের জন্য গুরুত্বপূর্ণ, ঠিক আছে। এখানে কি বলছে আমরা দেখি, এখানে বলছে হচ্ছে যে উদ্দীপকে প্রদর্শিত এস এর প্রকারভেদ বর্ণনা করো। এস, দেখছো এখানে কিন্তু আমাদের এটা কি দ্বিসূত্রক, তাই না? আর হচ্ছে আমাদের দ্বিসূত্রক, এই যে একটা সূত্র দুইটা সূত্র, এখানে কিন্তু আমাদের দুইটা সূত্র আছে, কিন্তু এস কি? এস হচ্ছে আমাদের একটা সূত্র, মানে এটা হচ্ছে আমাদের ডিএনএ, আর এটা কিন্তু আমাদের আরএনএ, বুঝতে পারছো? এটা কিন্তু আমরা বুঝতে পারবো যে দ্বিসূত্রক থাকলে ডিএনএ আর এক সূত্রক থাকলে হচ্ছে আমাদের আরএনএ, মানে একটা সূত্র বা একটা প্যাচ থাকলে হচ্ছে আমাদের আরএনএ, ওকে। সো এইটা বলছে উদ্দীপকে প্রদর্শিত এস এর প্রকারভেদ। এস কি? এস হচ্ছে আরএনএ, আরএনএ এর প্রকারভেদ কি? ওই যে 5 ধরনের আরএনএ, তাই না? একটু আগে যে আমরা পড়ে আসলাম, হ্যাঁ, ওই যে আমাদের টিআরএনএ, এমআরএনএ, জিআরএনএ, মাইনর আরএনএ আর হচ্ছে মেসেঞ্জার আরএনএ, ঠিক আছে। আচ্ছা, ওই 5 ধরনের প্রকারভেদই বর্ণনা করতে বলছে, এটা কিন্তু আমরা অলরেডি বই থেকে পড়ে আসছি, তাহলে এখান থেকে আমাদের আলাদাভাবে পড়ার কোনো দরকার নাই। তারপর বলছে উদ্দীপকে নির্দেশিত আর এর গুরুত্ব বিশ্লেষণ করো, মানে কি আর কি? ডিএনএ গুরুত্ব বিশ্লেষণ করতে বলছে, সেই একই জিনিস আমরা বানাইছে নাই লিখে দেবো, ঠিক আছে। এই যে আর হচ্ছে আমাদের ডিএনএর গুরুত্ব, এটা জাস্ট এখান থেকে আমরা একবার রিডিং পড়বো, ঠিক আছে, এখান থেকে আমরা একবার রিডিং পড়বো, ওকে। এই সিকিউর পিডিএফ কিন্তু তোমাদেরকে অলরেডি দিয়ে দেওয়া হয়েছে অনেক আগে, যখন হচ্ছে আমাদের ফার্স্ট যখন সিকিউ কোয়েশ্চেন সলভ করা হইতেছিল তখনই। সো তোমরা কিন্তু চাইলে এখান থেকে জাস্ট একবার রিডিং করতে পারো, এগুলো কিন্তু আমরা সব জানি, তাই না? যে ডিএনএ ক্রোমোজোমের মূল গাঠনিক উপাদান, ডিএনএ বংশগতীয় বৈশিষ্ট্যের ধারক ও বাহক, কোষ বিভাজনে ডিএনএর এক নির্ভর প্রতিলিপি সৃষ্টি হয়, ডিএনএ কোষের জন্য নির্দিষ্ট প্রকারের প্রোটিন সংশ্লেষণ করে, ঠিক আছে। তারপর কি করে? ডিএনএ হচ্ছে আমাদের সব ধরনের জৈবিক সংকেত বহন করে, তারপর এটা কি করবে বলো তো? সংকেত প্রেরণ করে, প্রজাতি শনাক্তকরণে ব্যবহৃত হয়। জাস্ট এগুলো হচ্ছে আমরা একবার রিডিং করবো, ঠিক আছে, এগুলো তেমন কিছুই বোঝার নাই, এগুলো হচ্ছে আমরা একবার রিডিং করে নিজের মতো ডিএনএ গুরুত্বটা বানিয়ে লিখবো, ঠিক আছে। আচ্ছা, তারপর আমাদের কি বলছে আমরা দেখি, বলছে হচ্ছে যে এ হচ্ছে আমাদের দ্বিসূত্রক নিউক্লিক অ্যাসিড, আর বি হচ্ছে আমাদের এক সূত্রক নিউক্লিক অ্যাসিড। তাহলে আমরা বুঝতে পারলাম যে এ হচ্ছে আমাদের ডিএনএ আর বি হচ্ছে আমাদের আরএনএ, বুঝতে পারছো? এটা হচ্ছে আমাদের ডিএনএ আর এটা হচ্ছে আমাদের আরএনএ, ঠিক আছে। সো ডিএনএ এবং আরএনএ এই দুটার মধ্যে কিন্তু আমরা পার্থক্য কী বলছে দেখো, বিতে নির্দেশিত নিউক্লিক অ্যাসিডের বর্ণনা করো, তাহলে কি? আরএনএ অ্যাসিড আমাদের বর্ণনা করতে বলছে, হ্যাঁ। সো এখানে চাইলে হচ্ছে তুমি ওই যে 5 ধরনের আরএনএ ওইটাও দিতে পারো, অথবা আরএনএর গঠন দিতে পারো। এখানে হচ্ছে আরএনএর গঠন দিছে, আমি বলবো হচ্ছে ওই 5 ধরনের আরএনএ বিশ্লেষণ করো, এটা দিও না, ঠিক আছে। আমাদের যে 5 ধরনের আরএনএ আছে ওই আরএনএ বিশ্লেষণ করো, যেহেতু এখানে বলছে বিতে নির্দেশিত নিউক্লিক অ্যাসিডের গঠন বর্ণনা করো, ঠিক আছে। সো হচ্ছে আর আমরা তো জানি, তাই না, যে হচ্ছে আমাদের আরএনএতে কী কী থাকবে বলো তো? যে 3টা জিনিস থাকবে, পেন্টোজ সুগার থাকবে, নাইট্রোজেন ঘটিত বেস থাকবে, আর ফসফরিক অ্যাসিড থাকবে, তাই না? আবার নাইট্রোজেন বেসিতে কী থাকবে বলো তো? অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন এবং ইউরাসিল থাকবে, ঠিক আছে। আচ্ছা, তোমাকে যদি প্রকারভেদ বিশ্লেষণ না করতে বলে, ঠিক আছে, তাহলে তোমাকে যদি গঠন বর্ণনা করতে বলে, গঠন, আরএনএর গঠন, তাহলে জাস্ট তুমি এই 3টা দিবা, ঠিক আছে। এই যে আরএনএ এগুলো তোমার দরকার নেই, ঠিক আছে, জাস্ট হচ্ছে এই 3টা দিবা, তাইলে তোমার আনসার হয়ে যাবে। এই যে আরএনএ অণুতে প্রধানত 3 ধরনের রাসায়নিক উপাদান থাকে, এই 3 ধরনের, ঠিক আছে।
5 ধরনের আরএনএ দেওয়ার দরকার নাই। যদি 5 ধরনের আরএনএ তুমি কখন দেবা, যখন বলবে আরএনএর প্রকারভেদ বা শ্রেণী বিন্যাস করো তখন। আর এখানে বলছে আমাদের গঠন বর্ণনা করতে। সো গঠন বর্ণনা করতে বললে আমরা জাস্ট হচ্ছে এই 3টা জিনিসই দেবো, এবং এই 3টা কিন্তু আমরা পড়ে আসছে, তাই না? এখানে কোন 3টা জিনিস থাকবে? পেন্টোজ সুগার থাকবে, নাইট্রোজেন ঘটিত বেস থাকবে, আর ফসফরিক অ্যাসিড থাকবে, তাই না? আচ্ছা, তারপর বলছে উদ্দীপকে নির্দেশিত এর অ্যাসিডের গুরুত্ব বিশ্লেষণ করো। কোনটা? হচ্ছে আমাদের ডিএনএ, তাই না? আচ্ছা, সো এর আণবিক গুরুত্ব এই যে আমরা এখানেই পড়লাম, এই একটু আগেই পড়ে আসলাম ওই সেম জিনিস। হ্যাঁ, এটাও হচ্ছে জাস্ট আমরা এই টেস্ট পেপার থেকে একবার রিডিং পড়ে নিজের মতো হচ্ছে বানিয়ে লিখবো ডিএনএর গুরুত্বটা, ঠিক আছে? আচ্ছা, সো তারপর এটা হচ্ছে আমাদের কি বলছে দেখি, যে উদ্দীপকে বর্ণিত প্রথম আবরণটির গঠন। এটা হচ্ছে আমাদের এই টপিক না। হ্যাঁ, এই যে এটা কোষ প্রাচীরের আবরণ আমাদের হচ্ছে এটা আগের টপিক। এখন বলছে যে উদ্দীপকে বর্ণিত দ্বিতীয় আবরণের সর্বাধিক গ্রহণযোগ্য মডেলের নামকরণের যথাযথ বিশ্লেষণ করো, তাই না? সো দ্বিতীয় আবরণ কোনটা? হ্যাঁ, এখন আমরা একটু দেখে আসি। এটা ওই যে নিউক্লিক অ্যাসিড বা তোমাদের হচ্ছে ওই যে ফ্লুইড মোজাইক মডেল, এটাও কিন্তু তোমাদের আগের টপিক, এখনের টপিক না। হ্যাঁ, তাহলে এই সিকিউরটা এখন আমাদের পড়ার বিষয় না, ঠিক আছে? সো এরপরে আমরা দেখি ময়মনসিংহ বোর্ডে কী বলছে। এই যে ময়মনসিংহ বোর্ড 2022 13 নম্বর কোশ্চেন। সো এখানে কী বলছে দেখো, এ গঠন পাওয়া যায় একটি ক্রোমোজোমাল ইনহেরিটেন্স অংশ, অন্যটি একটি বি সকল সংশ্লেষণকারী সাইটোপ্লাজম উপাদান আছে। যাই হোক, এখানে আমাদের কী বলছে দেখি, উদ্দীপকে উল্লিখিত বি গঠনটি চিহ্নিত চিত্র অঙ্কন করো। হ্যাঁ, তাহলে বি গঠন কোনটা বলো তো? বি গঠন হচ্ছে আমাদের কোষে পাওয়া যায় এটি সাইটোপ্লাজমিক ইনহেরিটেন্সে অংশগ্রহণ করে, ঠিক আছে? সো আমরা জানি ডিএনএ কিন্তু আমাদের সাইটোপ্লাজমিক ইনহেরিটেন্সে অংশগ্রহণ করে, এটা কিন্তু আমাদের ইম্পর্টেন্ট, ঠিক আছে? ডিএনএ কিন্তু আমাদের সাইটোপ্লাজমিক ইনহেরিটেন্সে অংশগ্রহণ করবে, ঠিক আছে? এটা কিন্তু তোমাদের বইয়েই ছিল। হ্যাঁ, ডিএনএ হচ্ছে আমাদের সাইটোপ্লাজমিক ইনহেরিটেন্সে অংশগ্রহণ করে, তাহলে এটা হচ্ছে আমাদের ডিএনএ। উদ্দীপকে উল্লিখিত সূত্রটি হচ্ছে আমাদের ডিএনএ। যখন তোমাকে বলবে সাইটোপ্লাজমিক ইনহেরিটেন্সে অংশগ্রহণ করে, তখনই তোমাকে বুঝতে হবে যে এটা হচ্ছে আমাদের ডিএনএ। এভাবে আমরা কিছু কিছু কিওয়ার্ড জেনে রাখবো, ঠিক আছে? আচ্ছা, সো ডিএনএর কী করতে বসে? আমাদের চিহ্নিত চিত্র অঙ্কন করতে বসে, তাই না? সো এই ডিএনএ চিহ্নিত চিত্রটা কিন্তু তোমার বইয়ে আছে। হ্যাঁ, এটা জাস্ট হচ্ছে বই দেখে তোমাকে একটু শিখে নিতে হবে, ঠিক আছে? এভাবে আমরা একটা প্যাচ আঁকবো, আবার এভাবে হচ্ছে আমরা আরেকটা প্যাচ আঁকবো, ঠিক আছে? আর মধ্যে হচ্ছে যে ATGC বেসগুলো আমরা দেখাই দেবো, ঠিক আছে? এটা বাসায় একটু নিজে নিজে প্র্যাকটিস করতে হবে, এটা তোমাদের HW থাকলে, ওকে? আচ্ছা, সো তাহলে দেখছো আমরা ডিএনএ উদ্দীপকে কী কী থাকলে চিনতে পারবো বলো তো? যদি বলে আমাদের দ্বিসূত্রক, তাহলে ডিএনএ। যদি বলে হচ্ছে আমাদের ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড, তাহলে আমাদের ডিএনএ। যদি এরকম আমাদের ডাবল সূত্র আঁকা থাকে, তাহলে আমরা বুঝবো এটা ডিএনএ। যদি আমাদের বলে সাইটোপ্লাজমিক ইনহেরিটেন্সে অংশগ্রহণ করে, তাহলে সেটা ডিএনএ, ঠিক আছে? তাহলে আমরা কিন্তু বুঝতে পারলাম যে হচ্ছে আমাদের এই সব কিছু দেখলে আমরা ডিএনএ। আর আরএনএ দেখলে আমরা কি চিনতে পারবো? যদি বলে এক সূত্র, রাইবোনিউক্লিক অ্যাসিড থাকে, এগুলো দেখলে আমরা বুঝতে পারবো সেটা হচ্ছে আমাদের আরএনএ, তাই না? তারপর আমাদের কি বলছে দেখি, ক্রোমোজোমের গুরুত্ব, ঠিক আছে? লাস্টেরটা, এটা হচ্ছে আমাদের এখনের টপিক না। হ্যাঁ, তারপর হচ্ছে শেষ আমাদের মোটামুটি সিকিউগুলো পড়া। হ্যাঁ, আমাদের 22 সৃজনশীল শেষ, সেগুলো। আর 23 সৃজনশীল বা 24 সৃজনশীল একদম 23 সৃজনশীল সেমই, আমি একদম হচ্ছে দেখে আসছি। ওটার পিডিএফটা আমাদের কাছে নাই, কিন্তু আমি হচ্ছে মানে টেস্ট পেপার দেখছি যে একদম সেম, ঠিক আছে? 99% সেম, ওকে? এই যে তোমাকে কোয়েশ্চেনগুলো পড়াইলাম, তোমাদেরও একদম 99% সেম এইখান থেকেই আসবে। সো দেখছো, তোমাকে কিন্তু আমরা A to Z ফুল সলভ করাই দিচ্ছি, ঠিক আছে? মেডিকেলের কোয়েশ্চেন প্লাস হচ্ছে HSC সিকিউ, হ্যাঁ, প্লাস হচ্ছে আমাদের প্রত্যেকটা জিনিস কিন্তু আমরা অলরেডি সলভ করে ফেলছি, ওকে? আর হচ্ছে আমাদের যতটুকু বাকি ছিল, তাহলে আজকেই হচ্ছে আমাদের এই চ্যাপ্টারটা পুরোপুরি ক্লোজড, ঠিক আছে? আমাদের এই চ্যাপ্টারটা একদম পুরোপুরি ক্লোজড। আমাদের কিন্তু এই চ্যাপ্টারের লাস্ট ক্লাস আজকে, ঠিক আছে? একদম ক্লোজড। সো আমাদের কিন্তু এই চ্যাপ্টারটা শেষ, ওকে? একদম সুন্দরভাবে কিন্তু আমাদের চ্যাপ্টারটা শেষ হলো। আমরা কিন্তু প্রত্যেকটা টপিক ধরে ধরে তোমার হচ্ছে এমসিকিউর টপিক, সিকিউর টপিক, দেন হচ্ছে আমাদের কোন টপিক থেকে সিকিউ আসে, কোন টপিক থেকে এমসিকিউ, হ্যাঁ, তারপর মেডিকেল অ্যাডমিশন টেস্টের কোয়েশ্চেন, তারপর হচ্ছে আমাদের এইচএসসির যে বোর্ড কোয়েশ্চেন, সিকিউ কোয়েশ্চেন, তারপর যত পিডিএফ, সব ধরনের জিনিসগুলো কিন্তু দিয়ে দিয়েছে, ঠিক আছে? সো এই ধরনের মানে এভাবেই কিন্তু একদম ধরে ধরে তোমাকে খুব কম কোচিং সেন্টার বা হচ্ছে খুব কম টিচাররাই পড়াবে, ঠিক আছে? তুমি অন্য যে কোনোভাবে এই পড়াটা কম্পেয়ার করতে পারো, ওকে? সো তাহলে কিন্তু তোমাদের এই দুইটা চ্যাপ্টারের প্রথম চ্যাপ্টার আর দ্বিতীয় চ্যাপ্টারে একদম A to Z কমপ্লিট হয়ে গেছে। বথ এইচএসসি প্লাস হচ্ছে মেডিকেল অ্যাডমিশন টেস্ট, ভার্সিটি সব কিছু প্রিপারেশন হয়ে গেছে। এভাবেই যদি তুমি প্রথম থেকেই প্রত্যেকটা চ্যাপ্টার পড়তে থাকো, তাহলে কিন্তু তোমার এই অ্যাডমিশনের জন্য তুমি অনেকটাই এগিয়ে থাকবা। অ্যাডমিশনে তোমার 80% পড়াশোনাই কিন্তু কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে? সো আমরা এখনই পড়া শেষ করতেছি। আল্লাহ হাফেজ।